আসসালামু আলাইকুম সবাইকে। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে আবারও সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ। একটু তোমরা কেউ জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও। একটু কেউ জানাও সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। বিজনেস স্টাডি স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা প্রশ্ন ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ নিয়ে আলোচনা করব, ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় নিয়ে। একটু তোমরা কেউ জানাও বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার কিনা, একটু তোমরা কেউ জানাও বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার কিনা, একটু কেউ তোমরা জানাও। একটু কেউ জানাও বোর্ড এবং সাউন্ড ক্লিয়ার কিনা। ফয়সাল আহমেদ ক্লিয়ার স্যার, আকাশ খান হোম ক্লিয়ার স্যার, ওকে। তা কে তোমরা জানাতুল ফেরদৌস, ওয়ালাইকুম সালাম। তোমরা জানাও কে কোথা থেকে ক্লাসটিতে অ্যাটেন্ড হয়েছে, একটু তোমরা জানাও এবং তোমরা লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা বন্ধুদের মেনশন করে এবং লাইভ ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আমরা প্রথম, অর্থাৎ এই পেজ থেকে আমরা প্রথম বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিগত সালের প্রশ্নগুলো সমাধান করব ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে ইনশাআল্লাহ। আজকে যারা তোমরা ক্লাসটি করবা তোমাদের বোর্ড ক্লিয়ার না? সাউন্ড মাশাআল্লাহ। বোর্ড ক্লিয়ার কিনে, বোর্ডে লেখা কি ক্লিয়ার না? কে কোথা থেকে ক্লাসে জয়েন করছে একটু জানাও এবং তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও যে ক্লাসটি শুরু হয়ে গেছে। তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও এবং তোমরা ক্লাসটি, লাইভ ক্লাসটি শেয়ার করো। তো আজকে আমরা এই পেজ থেকে সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের ব্যাংক সমন্বয় বিবরণী অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা এগুলো সলভ করবো, অর্থাৎ এগুলো সমাধান করার চেষ্টা করবো। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু ক্লাসটি মেনশন করো তোমাদের বন্ধুদের নিকট এবং তোমরা ক্লাসটি শেয়ার করো। আমরা এখনই ক্লাসে চলে যাব। একটু তোমরা জানাও কে কোথা থেকে জয়েন করছো। তোমরা অনেকেই জয়েন করছো, 41 জনের মতো। রায়হান, ওয়ালাইকুম সালাম। আকাশ খান টাঙ্গাইল থেকে, ধন্যবাদ তোমাকে। সামন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া থেকে, ধন্যবাদ। জানাতুল ফেরদৌস কুমিল্লা থেকে, ধন্যবাদ। ফয়সাল আহমেদ রাজশাহী থেকে, রাকিবুল ইসলাম চট্টগ্রাম থেকে, আনোয়ার কবির কক্সবাজার থেকে, সবাইকে ধন্যবাদ। গাজী ইখলাসুর রহমান খুলনা থেকে, ও ধন্যবাদ সবাইকে। পদ্মা নদীর মাঝি দিনাজপুর থেকে, তোমাকে ধন্যবাদ। ওকে। তামিম ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে, ওকে। তাহলে আমরা কথা বাড়াবো না, আমরা ক্লাসে চলে যাব। তাহলে একটু বেসিক আলোচনা করি। বেসিক আসলে আমরা ফারিয়া কুমিল্লা থেকে, আমরা গত 4 লেকচারে আসলে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আলোচনা করছি। যারা ক্লাসগুলো করেছো ইনশাআল্লাহ বেসিক নিয়ে আসলে সমস্যা নেই। তারপরে আমি একটু বলি, আমরা জানি যে ব্যাংক সমন্বয় বিবরণী করার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা নগদান প্রতিষ্ঠান নগদান বইয়ে সংরক্ষণ করে আর ব্যাংক পাস বইয়ে সংরক্ষণ করে। দেখো আমি কিন্তু দুইটা বই লিখে রেখেছি। এই যে নগদান বই সংগ্রহ করে প্রতিষ্ঠান, নগদান বই সংরক্ষণ করে কে? প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান। আর পাস বই সংরক্ষণ করে কে? ব্যাংক। ব্যাংক সংক্রান্ত লেনদেন স্যার বোর্ড ক্লিয়ার না। আচ্ছা বোর্ড ক্লিয়ার না, বোর্ড একটু আসলে নেটওয়ার্কের জন্য ঝাপসা দেখাচ্ছে। নাজমুল নাবিল কুমিল্লা থেকে, ধন্যবাদ তোমাকে নাজমুল, তুমি জয়েন করছো। তাহলে দেখো আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন আমরা সবাই জানি যে প্রতিষ্ঠান এবং ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে নগদান বইতে। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে নগদান বইয়ে আর ব্যাংক লিপিবদ্ধ করে পাস বইতে। মানে ব্যাংক সংক্রান্ত লেনদেন দুইটা বই লিপিবদ্ধ করে। ব্যাংক সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠান লিপিবদ্ধ করে নগদান বই, ব্যাংকের দৃষ্টিকোণ থেকে ব্যাংক লিপিবদ্ধ করে পাস বই। প্রতিষ্ঠান যখন ব্যাংক সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করে সম্পত্তি ধরে লিপিবদ্ধ করে, অর্থাৎ প্রতিষ্ঠানের ক্ষেত্রে
ব্যাংকে যখন টাকা বাড়ে, ধরো এটা ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটি গোল চিহ্ন রাউন্ড, আমি একটা কিন্তু যাকে বলে সার্কেল আমি অঙ্কন করছি। ক্লিয়ার আছে স্যার? ওকে, ধন্যবাদ নাজমা বেগম। আমি দেখো একটা সার্কেল অঙ্কন করছি, এই সার্কেলটা ধরো একটা অ্যাকাউন্ট। এই যে অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেনগুলো সংঘটিত হয়, এই অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন প্রতিষ্ঠান সংরক্ষণ করে নগদান বইয়ে, আর ব্যাংক সংরক্ষণ করে পাস বইয়ে। এখন প্রতিষ্ঠান যখন সংরক্ষণ করে, এই অ্যাকাউন্টে টাকা বাড়লে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ বাড়ে, অ্যাকাউন্টে বলে সম্পদ বাড়ে। অ্যাকাউন্ট থেকে টাকা কমলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে সম্পদ কমে। তাহলে সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতকারীর যদি অ্যাকাউন্টে টাকা বাড়ে, ব্যাংকের দায় বাড়ে, কারণ আমানতকারীর হিসাব ব্যাংকের জন্য দায়। তাহলে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে অ্যাকাউন্টে টাকা বাড়লে দায় বাড়ার জন্য ক্রেডিট করে, আর ব্যাংকে অর্থাৎ অ্যাকাউন্টে টাকা কমলে ডেবিট করে। রুবেল উদ্দিন টেকনাফ থেকে, ধন্যবাদ তোমাকে ক্লাস করার জন্য। স্যার এই ক্লাসটা করানোর জন্য ধন্যবাদ। গাজী ইকলাসুর রহমান বলছো, ওকে। রিমা সুলতানা কক্সবাজার থেকে, ধন্যবাদ। তাহলে যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমরা এখন ক্লাসে চলে যাই। তাহলে দেখো, আমরা বিগত বছরের প্রশ্নগুলো সমাধান করবো মূলত এখানে। তাহলে আমরা চলে আসলাম একে, পাওনাদারকে দেওয়া, অর্থাৎ আমরা যে 1 নম্বর প্রশ্নের সমাধান করব, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19 এবং 20 সেশনে এসেছিল। এখানে বলছে পাওনাদারকে দেওয়া 3520 টাকার চেক ভুলে নগদান বইতে 3250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? আমরা যখন হিসাব বিজ্ঞানের তোমার যারা এসএসসি 21 পরীক্ষার্থী আছো, অর্থাৎ তোমরা যারা নৈবেত্তিক বা এমসিকিউ ভাষায় প্র্যাকটিস করো, তোমরা আগে প্রশ্নটি পড়বা। প্রশ্নটি পড়ে তোমরা অপশনে যাবা না, আগে থিঙ্কিং করবা যে এটা কি হতে পারে, তারপরে তুমি অপশনে যাবা। বা যারা তোমরা ভার্সিটি এডমিশন নিচ্ছ, তাদের উদ্দেশ্যেও বলছি আমি যে তোমরা আগে প্রশ্নটি পড়বা, পড়ার পর আগে তুমি চিন্তা করবে এটা কি হতে পারে, তারপরে তুমি অপশনে যাবা। তাহলে এখানে আমরা দেখতেছি পাওনাদারকে দেওয়া 3520 টাকার চেক ভুলে। তাহলে আমি পাওনাদারকে কি করছি? চেক দিছি, অর্থাৎ পাওনাদারকে আমি চেক ইস্যু করছি। কত টাকার চেক ইস্যু করছি? 3520 টাকার চেক ইস্যু করছি, করে ভুলে নগদ বইতে 3250 টাকা লেখা হয়েছে। এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে? তাহলে মূল বিষয়টা কি? আমরা কি জানি যে আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন, দেখো মূল বিষয়টা, আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন দুইটা বহিতে লিপিবদ্ধ করি, নগদান বহিতে এবং পাস বহিতে। মূল থিমটাকে চিন্তা করো, আমরা ব্যাংক সংক্রান্ত লেনদেন দুইটা বহিতে লিপিবদ্ধ করি, নগদান বহিতে, পাস বহিতে। নগদান বই মানে প্রতিষ্ঠান সংরক্ষণ করে, পাস বই মানে ব্যাংক সংরক্ষণ করে। তাহলে প্রতিষ্ঠান যখন নগদান বই সংরক্ষণ করে, অ্যাকাউন্টে টাকা বাড়লে সম্পদ বাড়ার জন্য ডেবিট করে, অ্যাকাউন্টে টাকা কমলে সম্পদ কমার জন্য ক্রেডিট করে। তাহলে প্রতিষ্ঠান কি করছে? পাওনাদারকে 3520 টাকা চেক দিছে, পাওনাদারকে 5320 টাকা চেক দিয়ে প্রতিষ্ঠান কি করছে? নগদান বইয়ে 3250 টাকা লিখছে। তার মানে আমি এইখানে এখন বিষয়টা ক্লিয়ার করি বোর্ডে। তাহলে আমরা কি করছি? নগদান বইয়ে 3250 টাকা লিখছি। তাহলে আমি চেক দিছি কত? 3520 টাকা। তাহলে ব্যাংক কিন্তু ঠিকই সংরক্ষণ করছে। তাহলে আমি যেটা ক্রেডিট করি, কারণ আমি যখন চেক ইস্যু করব, আমার কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাবে। তাহলে অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পাওয়া মানে কি? আমার সম্পদ হ্রাস পাবে। তাহলে আমরা যদি সম্পদ বাড়লে ডেবিট, সম্পদ কমলে ক্রেডিট। তুমি যখন কাউকে চেক দিবা, চেক দিলে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কি হবে? হ্রাস পাবে। তো নগদান বই তুমি কি করবা? সম্পদ বাড়লে ডেবিট করবা, সম্পদ কমলে ক্রেডিট করবা। তাহলে অ্যাকাউন্টে টাকা বাড়লে তুমি ডেবিট করবা, অ্যাকাউন্টে টাকা কমলে তুমি ক্রেডিট করবা। তাহলে তুমি প্রদেয় হিসাবে কত টাকা দিছো? 3520 টাকা দিয়ে নগদান বই লিখছো কত? 3250 টাকা। পাস বই, নগদান বই যেটা ক্রেডিট করা হয়, পাস বইটা কিন্তু ডেবিট করা হয়। পাস বই কিন্তু ঠিকই লিখছি 3520 টাকা। তাহলে এইখানে বলছে যে এই ভুলটি ব্যাংক সমন্বয় বিবরণীতে কিভাবে দেখাতে হবে। তাহলে এখন বিষয়টা চিন্তা করো, এটা কিন্তু আমি ভুল করছি। তার মানে আমি নগদান বইও লিখছি, পাস বইও লিখছি, কিন্তু আমি ভুলটা করছি কি? আমি নগদান বইয়ে কম টাকা ক্রেডিট করছি। দেখো বিষয়টা, আমি নগদান বইয়ে 3520 টাকা ক্রেডিট না করে 3250 টাকা ক্রেডিট করছি। তাহলে আমি নগদান বইয়ে কম টাকা ক্রেডিট করছি। তাহলে এখানে পার্থক্য কত? আমি যদি 3520 টাকা থেকে 3250 টাকা বিয়োগ করি, তাহলে আমি পার্থক্য করবো 0, এখানে 12 7, এখানে 3, তার মানে 270 টাকা। এই যে 270 টাকা আমি পাইলাম, এই 270 টাকা আমি কোথায় কম দেখাইছি? নগদান বইয়ের ক্রেডিট দিকে। তাহলে এখন আমাকে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় কি করতে হবে একটু তোমরা জানাও। আমি যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, আমরা কি করব? আমি নগদান বইয়ে
ডেবিট করবো না ক্রেডিট করবো, একটু তোমরা দ্রুত জানাও। নগদান বইয়ে কি করবো আমরা? তাহলে আমরা ভুলটা কোথায় করছি? নগদান বইয়ের ক্রেডিট দিকে কি ভুল করছি? আমি 270 টাকা কম লিখছি। তাহলে ভুলটার জন্য আমি কি করব? দ্রুত জানাও। আমি অপশনে যাচ্ছি না এখন, আমার মূল বিষয়টা আমি নগদান বইয়ে ডেবিট করবো না ক্রেডিট করবো, একটু দ্রুত জানাও। তোমরা একটু দ্রুত জানাও, নগদান বইয়ে কি করবো, ডেবিট না ক্রেডিট? রাজনা বেগম স্যার, আমার একটা কোশ্চেন ছিল অ্যাবাউট ফিনান্স অ্যাসাইনমেন্ট, সরি ফর। আচ্ছা ওকে, সমস্যা নেই, তুমি করতে পারো। তাহলে আমরা কি করব? নগদান বই কি করব আমরা? দেখো, ডেবিট করবো না ক্রেডিট করব? এখানে অ্যান্সার দিয়েছো নাজবুল নাবি, ক্রেডিট করবো। এখানে মূল বিষয়টা কেন ক্রেডিট করবো দেখো, আমরা পাওনাদারকে চেক ইস্যু করে আমরা কিন্তু পাস বইয়ে ডেবিট করছি, পাস বই কিন্তু সঠিকভাবে ডেবিট করছি। তো নগদান বইয়ে আমার ডেবিট করা লাগতো 3520 টাকা। নগদান বইয়ে আমি 3520 টাকা ক্রেডিট না করে আমি ডেবিট করছি, সরি ক্রেডিট করছি 3250 টাকা। তাহলে আমি ক্রেডিট করি নেই কত? 270 টাকা। তাহলে 270 টাকা কি ব্যালেন্স? ক্রেডিট ব্যালেন্স। মূল বিষয়টা হচ্ছে এইটা। তাহলে এখন আমরা দেখবো অপশনগুলা। নগদান, জান্নাতুল ফেরদৌস বলছে নগদান বই ক্রেডিট করবো। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। তাহলে দেখো, নগদান বইয়ের সাথে যোগ করতে হবে। নগদান বইয়ের সাথে কি করতে হবে? এ যোগ করতে হবে, বি ব্যাংক বিবরণীর সাথে যোগ করতে হবে, নগদান বইয়ের সাথে বিয়োগ করতে হবে। যারা বলছো এখানে নগদান বইয়ের সাথে যোগ করতে হবে, আসলে ভুল বলছো। এখানে মূলত আমরা দেখো নগদান বই, এখানে আরেকটা জিনিস বুঝাই, এখানে কিন্তু ডেবিট ক্রেডিটের কথা উল্লেখ নেই, যোগ বিয়োগের কথা উল্লেখ আছে। নগদান বইয়ের সাথে যোগ করতে হবে। যোগ মানে কি? আমি যখন ডেবিট দিকে লিখবো নগদান বইয়ে যোগ হয়, আমি যখন ক্রেডিট দিকে লিখবো আমি নগদান বইয়ে কি করব? বিয়োগ করব। তাহলে আমি নগদান বইয়ে কি করছি? আমি 270 টাকা কম বিয়োগ করছি। বিষয়টা বুঝার চেষ্টা করো। আমি কিন্তু পাস বইয়ে ডেবিট করছি 3520 টাকা। পাস বইয়ে ডেবিট করা মানে কি? অ্যাকাউন্ট হ্রাস করা। নগদান বইয়ে ক্রেডিট করা মানে কি? অ্যাকাউন্ট হ্রাস করা। তাহলে পাস বই অনুযায়ী আমি কিন্তু ঠিকই ডেবিট করছি, অর্থাৎ আমি অ্যাকাউন্ট কমেছি 3520 টাকা। তো নগদান বই অনুযায়ী আমার ক্রেডিট করা লাগতো কত? 3250 টাকা। 3520 টাকা, 3520 টাকা ক্রেডিট না করে আমি ক্রেডিট করছি কত? 3250 টাকা। তো ক্রেডিট করা মানে কি? বিয়োগ করা। তাহলে আমি কম ক্রেডিট করছি। তাহলে এখন আমাকে সঠিক করার জন্য কি করতে হবে? নগদান বইয়ের সাথে বিয়োগ করতে হবে 270 টাকা। তার মানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে সি। আমার সঠিক অ্যান্সার হচ্ছে সি। দেখো, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। তাহলে একটু আমি লক্ষ্য করাই, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি। এটা বুঝতো কিনা একটু জানাও তোমরা, এই যে আমাদের এটা সঠিক অ্যান্সার। একটু তোমরা ক্লিয়ার করো, ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি করব? নগদান বইয়ের সাথে আমরা 270 টাকা বিয়োগ করব। কেন? আমরা কম বিয়োগ করছিলাম 270 টাকা, তার মানে নগদান বইয়ে আমরা 270 টাকা বেশি দেখাইছি। তো ক্লিয়ার করো, বুঝছো কিনা একটু ক্লিয়ার করো। নাজমুল নাবিল ফুল ক্লিয়ার, ধন্যবাদ। রুবেল উদ্দিন না, আসলে কি ক্লিয়ার হয়নি দেখো, আমি আবারও বলতেছি। আমরা যখন প্রদেশ হিসাবকে চেক ইস্যু করি, প্রদেশ হিসাবকে চেক ইস্যু করা মানে কি? আমরা নগদান বইয়ে বিয়োগ করি। নগদান বইয়ের ক্ষেত্রে ডেবিট করা মানে যোগ করা। বিষয়টা ক্লিয়ার হোক। নগদান বইয়ে ডেবিট করা মানে যোগ করা, যোগ। নগদান বইয়ে ক্রেডিট করা মানে বিয়োগ করা। মূল বিষয়টা হচ্ছে এইটা। অর্থাৎ আমি নগদান বইয়ে যখন যোগ ডেবিট করি আমার অ্যাকাউন্ট বৃদ্ধি পাওয়া বোঝায়, আর আমি যখন নগদান বইয়ে ক্রেডিট করি আমার অ্যাকাউন্ট হ্রাস পাওয়া বোঝায়। আবার পাস বইতে চিন্তা করো, তাহলে নগদান বইয়ের ডেবিট যদি যোগ হয় পাস বইয়ের ক্রেডিট যোগ হবে, উল্টাটা। কারণ আমানতকারীর দৃষ্টিকোণ, আমানতকারীর ক্ষেত্রে তোমার ব্যাংক কি করবে? ব্যাংক এটা দায় হিসেবে ধরে হিসাবভুক্ত করবে। তাহলে আমানতকারীর এই অ্যাকাউন্ট বানা মানে কি? ব্যাংক ক্রেডিট করবে। তো ক্রেডিট করা মানে কি? যোগ। আর পাস বহিতে ডেবিট করা মানে কি? বিয়োগ। মূল বিষয়টা হচ্ছে এইটা। দেখো, যোগ বিয়োগের বিষয়টা। নগদান বইয়ে তুমি যদি যোগ করতে চাও তোমাকে ডেবিট করতে হবে, নগদান বইয়ে তুমি যদি ক্রেডিট করতে চাও, বিয়োগ করতে চাও তোমাকে ক্রেডিট করতে হবে। তাহলে তোমার নগদান বইয়ে ক্রেডিট করতে হইতো 3520 টাকা, তুমি ভুলে ক্রেডিট করছো কত? 3250 টাকা। তো তুমি কি 270 টাকা কম ক্রেডিট করো নাই বা কম বিয়োগ করো নাই? তো যেহেতু তুমি 270 টাকা কম বিয়োগ করছো, তাহলে এখন কি করতে হবে? নগদ বইয়ের সাথে বিয়োগ করতে হবে 270 টাকা, তাহলে আমার দুইটা বহির যে মিলে যাবে। তাহলে এখন অবশ্যই ক্লিয়ার। তাহলে ওকে, আমরা এখন পরের অপশনে চলে যাব। তাহলে আমাকে কি করতে হবে? নগদান বইয়ের সাথে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে ক্রেডিট মানে বিয়োগ আর ডেবিট মানে যোগ। আর পাস বইয়ের ক্ষেত্রে ক্রেডিট মানে যোগ, ডেবিট মানে বিয়োগ। ওকে, এখন আমরা চলে যাব পরের কোশ্চেন 2। এটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 17-18 সেশনে। তাহলে একটু লক্ষ্য করো তোমরা সবাই। যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? তাহলে দেখো, যমুনা এন্টারপ্রাইজের নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? তার মানে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময়
আমরা কোন লেনদেনগুলা নেই, আসলে যে লেনদেনগুলার জন্য নগদান বই আর পাস বইয়ের মধ্যে গড়মিল সৃষ্টি হয়েছে। মানে আমার কথাটা আবার ভালো করে শোনো। না স্যার 270 টাকা ডেবিট ধরতে হয়েছে না, এখানে ওইটা বলতেছি না, এখানে বলছে যোগ বা বিয়োগ। আসলে আমরা 270 টাকা ক্রেডিট করি নাই, নগদান বই ক্রেডিট মানে বিয়োগ করা, এখানে ডেবিট করতে হবে। কারণ আমি 270 টাকা কম ক্রেডিট করছি, 3520 টাকা ক্রেডিট না করে আমরা 3250 টাকা ক্রেডিট করছি। তাহলে আমরা কম ক্রেডিট করছি কত? 270 টাকা। তাহলে কম ক্রেডিট করা মানে কি? আমি কম বিয়োগ করছি। কারণ নগদান বইয়ের ডেবিট মানে যোগ, আমি এটা আবারও লিখে দিচ্ছি, ডেবিট মানে যোগ, আর নগদান বইয়ের ক্রেডিট মানে বিয়োগ। আর পাস বইয়ের ক্ষেত্রে দেখো, ডেবিট মানে বিয়োগ করা, ক্রেডিট মানে যোগ করা। তার মানে আমার কিন্তু এটা অ্যাকাউন্ট, অর্থাৎ এখানে যখন টাকা আমার বৃদ্ধি পাই, এটা আমার যদি অ্যাকাউন্ট হয়, এই বৃত্তটা মনে করে অ্যাকাউন্ট, এই এখানে টাকা বৃদ্ধি পাওয়া মানে নগদানে ডেবিট করা, অর্থাৎ এখানে যখন যোগ করতেছি নগদানে ডেবিট করতেছি, এখানে যখন যোগ করতেছি পাস বইয়ে ক্রেডিট করতেছি। এখান থেকে আমি যখন টাকা দিচ্ছি বা এখান থেকে টাকা যখন হ্রাস পাচ্ছে, আমি নগদান বইয়ে ক্রেডিট করতেছি, আমি পাস বইয়ে ডেবিট করতেছি। মূল বিষয়টা হচ্ছে এটা। তাহলে আমার এটা অপশন বি ছিল সঠিক। রাজনা বেগম তুমি বলছো স্যার কোশ্চেন তো চেঞ্জ হলো, তাহলে অ্যান্সার কিভাবে ঠিক থাকলো? 5 ইয়ার এর এককালীন তো এক নয় স্যার। তুমি আসলে প্রশ্নটা বুঝো নাই। আমার ওইখানে বলছিল ফিনান্সের প্রশ্ন, আমি একটু বলতেছি যে ওইখানে ছিল আশরাফ একটা অ্যাপার্টমেন্ট কিনবে। ওই অ্যাপার্টমেন্ট কোম্পানি আশরাফকে 4টা প্রস্তাব দিছিল। প্রথম প্রস্তাবে ছিল এককালীন 80 লক্ষ টাকা দিতে হবে, এককালীন, তার মানে এককালীন দিতে হবে 80 লক্ষ। তাহলে এককালীন 80 লক্ষ দিতে হবে মানে আজকে 80 লক্ষ টাকা দিতে হবে। এখন তোমাকে প্রশ্ন করছে 5 বছর পর ভবিষ্যৎ মূল্য কত। তাহলে আমি কিন্তু যখন অ্যাসাইনমেন্টটা করে দিয়েছিলাম আগে, এটার আগে আমি কিন্তু টিকা দিয়েছিলাম যে যেহেতু প্রশ্নে সময় উল্লেখ নাই, তাই একাধিক প্রকল্পে যেহেতু 5 বছরের জন্য সমাধান করতে বলছে, তাই আমি 5 বছরের জন্য কিন্তু আগেই করে দিয়েছিলাম, তাই আমার উত্তর কোনো পরিবর্তন হয়নি। ওকে, এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি ছিল? যমুনা এন্টারপ্রাইজ নিম্নের কোনটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরিতে প্রভাব ফেলবে না? তাহলে কোন লেনদেনটি প্রভাব ফেলবে না? তাহলে আমরা জানি এ পরিবহনাধীন জমা 20,000 টাকা। পরিবহনাধীন জমা মানে কি? আমি নগদান বইয়ে ডেবিট করছি 20,000, আমি পাস বইয়ে ক্রেডিট করি নাই, তার মানে এটি কিন্তু প্রভাব ফেলবে। প্রভাব ফেলবে মানে এই গড়মিলের কারণে নগদান বই জের আর পাস বইয়ের জের মিলেনি, তার মানে আমার এই অপশনটা প্রভাব ফেলবে, এ হবে না। তারপরে আসো তুমি সি, বিটা আমি পরে বলতেছি। সি ব্যাংক সার্ভিস চার্জ 500 টাকা। ব্যাংক সার্ভিস চার্জ মানে কি? এটা হচ্ছে ডেবিট মেমো, তার মানে পাস বইয়ে ডেবিট হয়েছে 500 টাকা আর নগদান বইয়ে ক্রেডিট হয়নি। তার মানে দেখো এটি কি গড়মিল করলো না? পাস বইয়ে ডেবিট করলাম, নগদান বইয়ে ক্রেডিট করলাম না, তাহলে প্রভাব ফেললো কিনা? প্রভাব ফেললো। তারপর আসো ডি, আমানতকারীর ভুল। আমানতকারী মানে কি? নগদান বই। নগদান বইয়ে আমি যদি ডেবিট বা ক্রেডিট ভুল করি, তাহলে উভয় বই কি জের মিলবে? মিলবে না। তার মানে কি এ সি ডি আমার অপশন না, কারণ এখানে বলছে কোন লেনদেনটি প্রভাব ফেলবে না। তাহলে আমার এ প্রভাব ফেলবে, সি প্রভাব ফেলবে, ডি প্রভাব ফেলবে। এটা প্রভাব ফেলবে না বি। এটা আমি একটু বুঝাই। ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক, এখানে কিন্তু একটু কথাটা পেঁচানো আছে, বিষয়টা একটু বোঝার চেষ্টা করো তোমরা। এখানে বলতেছে ব্যাংক কর্তৃক পরিশোধিত, ব্যাংক কর্তৃক পরিশোধিত, দেখো পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক 10,000 টাকা। তার মানে আমি চেক ইস্যু করছি। তাহলে আমরা যখন চেক ইস্যু করি, কথাটা কিন্তু পেঁচানো আছে। আমি যখন চেক ইস্যু করি, ইস্যু করার সঙ্গে সঙ্গে আমরা নগদান বইয়ে কি করি? নগদান বইয়ে আমরা ক্রেডিট করি। যখনই আমি চেক ইস্যু করি নগদান বইয়ে ক্রেডিট করি। তাহলে আমি চেক ইস্যু করার সঙ্গে সঙ্গে কিন্তু নগদান বইয়ে ক্রেডিট করছি। এখন কি বলছে? ব্যাংক কর্তৃক পরিশোধিত, ব্যাংক আবার কি করছে? ডেবিট করছে। তাহলে এটি কি গড়মিলের কারণ? তাহলে এই লেনদেনটা কি ব্যাংক সমন্বয় বিবরণীতে প্রভাব ফেলবে? আমি আবারও চিন্তা করতে তোমাকে বলতেছি। এখানে কি বলছে? ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। তার মানে এখানে কথাটা কিন্তু পেঁচানো আছে, এখানে কথাটা পেঁচানো আছে। পেঁচানো বিষয়টা কি? দেখো এখানে ব্যাংক কর্তৃক পরিশোধিত পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক। তার মানে কি আমি আগে পাওনাদারকে চেক ইস্যু করছি। তাহলে আমি যখন চেক ইস্যু করি, আমি প্রতিষ্ঠান ইস্যু করার সঙ্গে সঙ্গে আমরা নগদান বইয়ে ক্রেডিট করি, কারণ চেক ইস্যু করলে অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস পায়। যেহেতু অ্যাকাউন্টটা হচ্ছে কারবারের দৃষ্টিকোণ থেকে সম্পদ, অ্যাকাউন্টে বাড়লে ডেবিট, অ্যাকাউন্টে কমলে ক্রেডিট। যখন আমি কাউকে চেক ইস্যু করব,
আমার এই অ্যাকাউন্ট থেকে টাকা কি হবে, হ্রাস পাবে। তাহলে আমি কি করছি, নগদান বই ক্রেডিট করছি। এখন ব্যাংক কি করছে, ব্যাংক কর্তৃক পরিশোধিত, তারপরে টাকাটা কিন্তু ব্যাংকও পরিশোধ করছে। তার মানে ওই পাওনাদার আমার ব্যাংকে গিয়ে নির্দিষ্ট তারিখ অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের আগে আমার ব্যাংকে গিয়েছে, গিয়ে চেকটা জমা দিছে, ব্যাংক সঙ্গে সঙ্গে ডেবিট করছে। তার মানে এই যে লেনদেনটা আছে, এই লেনদেনটার ফলে পাস বই আর নগদান বই উভয় বই তো ঠিক আছে। তাহলে এটি কি তোমার ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় প্রভাব ফেলবে? ফেলবে না। তাহলে আমার অ্যান্সার হবে বি। তাহলে একটু বুঝছো কিনা জানাও, একটু ক্লিয়ারলি জানাও। আমার অ্যান্সার হচ্ছে বি, একটু জানাও। মেনি মেনি থ্যাঙ্কস স্যার, আই অ্যাম এক্সুয়ালি। আচ্ছা সমস্যা নেই, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখো এটা ক্লিয়ার কিনা একটু জানাও তোমরা, দ্রুত জানাও এটা ক্লিয়ার কিনা। তাহলে আমি কি বললাম, এ সি ডি, তাহলে এ সি আর ডি এই তিনটি অপশন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় এটি কিন্তু প্রভাব ফেলবে, কারণ এগুলোর ফলে নগদান বই এবং পাস বইয়ের মধ্যে ভুল সংঘটিত হয়েছে। পরিবহনাধীন চেক মানে আমি নগদান বই ডেবিট করছি, পাস বইয়ে ক্রেডিট করিনি। তারপরে সি মানে ডেবিট মেমো, মানে আমি পাস বইয়ে ডেবিট করছি, নগদান বইয়ে ক্রেডিট করিনি। আর ডি মানে ভুল, যে কোনো বহির ভুল উভয় বহির মধ্যে গরমিলের সৃষ্টি করে। তাহলে নাজমুল নাবির ক্লিয়ার স্যার ধন্যবাদ, ফয়সাল আহমেদ ক্লিয়ার ধন্যবাদ, তামিম ক্লিয়ার স্যার ধন্যবাদ, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার ধন্যবাদ, উম্মে হাবিবা ক্লিয়ার স্যার। ওকে, সবাইকে ধন্যবাদ। আমরা এখন 32 জন ক্লাসে অংশগ্রহণ করতেছি, সবারই আমরা আসলে মেসেজ আশা করতেছি যে তোমরা সবাই রেসপন্স করবা। ঋতু ক্লিয়ার স্যার ধন্যবাদ। এবং অবশ্যই তোমরা ক্লাসটি শেয়ার করে দিবা। তোমাদের কাছে আমার এটাই চাওয়া, আসলে আমি যে এতক্ষণ থেকে ক্লাস করাচ্ছি আমার চাওয়া কিন্তু একটাই, যে তোমরা প্রত্যেকেই ক্লাসটি শেয়ার করবে এবং বন্ধুদের ইনভাইট করবা, যে সবাই যাতে ক্লাসটি থেকে উপকৃত হতে পারে। এতটুকুই তোমাদের উপর আমার চাওয়া, আর আমার কোনো চাওয়া পাওয়া নেই। তাই তোমরা যে যেখান থেকে পারো তোমরা ক্লাসটি শেয়ার করে দাও। নাইম হোসেন ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। তাহলে নেক্সট কোশ্চেন 3, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত হয়েছে 448 টাকায়। দেখো একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত, তাহলে ব্যাংক কি করছে, আমার হয়ে চেক লিখছে এবং পরিশোধ করছে। তাহলে আমার হয়ে যখন ব্যাংক চেকের টাকা পরিশোধ করবে, তাহলে আমি কি বলছি, এই বৃত্তটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে টাকা বাড়লে আমি নগদান বইয়ে ডেবিট করি, কমলে ক্রেডিট করি। এই অ্যাকাউন্টে টাকা বাড়লে আমি পাস বই অর্থাৎ ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমি নিজেকে ভাবতেছি, আমি ক্রেডিট করি, বাড়লে ক্রেডিট করি আর কমলে ডেবিট করি। তার মানে আমার যখন অ্যাকাউন্টে টাকা বাড়ে তখন নগদান বই ডেবিট করে, পাস বই ক্রেডিট করে। আর আমার অ্যাকাউন্টে যখন টাকা কমে নগদান বই ক্রেডিট করে, পাস বই ডেবিট করে। কমার জন্য কেন ডেবিট ক্রেডিট, এখানে ক্রেডিট হচ্ছে, কেন ডেবিট হচ্ছে, কারণ প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে এই অ্যাকাউন্টটা সম্পদ কমলে ক্রেডিট, আর ব্যাংকের দৃষ্টিকোণ থেকে আমানতকারীর অ্যাকাউন্টের টাকা হচ্ছে দায় কমলে ডেবিট। তাহলে এখানে মূল বিষয়টা কি, একটি চেক যা সঠিকভাবে ব্যাংক কর্তৃক লিখিত ও পরিশোধিত। তাহলে আমার হয়ে ব্যাংক 480 টাকা 448 টাকা সঠিকভাবে চেক ইস্যু করছে এবং পরিশোধ করছে। তার মানে কি, আমার হয়ে ব্যাংক 448 টাকা ডেবিট করছে। তাহলে এটি ক্লিয়ার, এটির মধ্যে কোনো প্রবলেম নেই। তাহলে পাস বইতে সঠিকভাবে লেখা হয়েছে। এখন তারপরে আসো, কিন্তু ভুলবশত কোম্পানি মানে প্রতিষ্ঠান মানে নগদান বই, বিষয়টা ক্লিয়ার হোক। কোম্পানি মানে কি, প্রতিষ্ঠান মানে নগদান বই। তাহলে এখানে কি বলতেছে, কিন্তু ভুলবশত কোম্পানি চেকটি 484 টাকায় লিপিবদ্ধ করে। তাহলে দেখো ব্যাংক কি করছে, 448 টাকায় ডেবিট করছে। তাহলে ব্যাংক যেটা ডেবিট করে নগদান বই সেটা ক্রেডিট করে। তো নগদান বইয়ের কত টাকা ক্রেডিট করা ছিল, 448 টাকা, কিন্তু নগদান বইয়ে 448 টাকা ক্রেডিট না করে কোম্পানি কি করছে, 484 টাকা ক্রেডিট করছে। তাহলে দেখো আমরা একে কি করছিলাম, নগদান বইয়ে কম ক্রেডিট করছিলাম অর্থাৎ কম বিয়োগ করছিলাম। এখন 3 আমি কি করলাম, নগদান বইয়ে বেশি ক্রেডিট করছি। কত বেশি, 484 মাইনাস 448, তাহলে এখানে 6, কারণ 14 থেকে 8 বিয়োগ করো, 6 হাতে 1 5 3, তাহলে আমি 36 টাকা বেশি বিয়োগ করছি। তাহলে এখানে দুইটা অপশন হতে পারে, যে আমি 36 টাকা ডেবিট করব বা আমি নগদান বইয়ের জেরের সাথে যোগ করব। এখানে অপশনের উপর এটা নির্ভর করবে, কারণ আমি কি করছি, আমি 36 টাকা দেখো বেশি বিয়োগ করছি। বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করো, আমি 36 টাকা বেশি বিয়োগ করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, ভুলটা সংশোধন করার জন্য এই 36 টাকা ডেবিট করতে হবে। ডেবিট মানে কি করা, যোগ করা। আমার দুই রকম অপশন আসতে পারে, যে এই 36 টাকা এখন ডেবিট করতে হবে বা নগদান বইয়ের জের সাথে যোগ করতে হবে। তাহলে এখন আমরা অপশনটা দেখি, এখানে কি কি অপশন আছে। আমার সঠিক অ্যান্সারটা নেব, এই দেখো বি অপশন।
তাহলে আমরা ভুলগুলো নিব না, কারণ আগে আমাকে শুদ্ধ করতে হবে, তারপরে আমি অপশন দেখবো আমার অপশনের সাথে মিলতেছে কিনা। তাহলে আমার এখানে অপশন আছে বি, নগদান জেলের সাথে 36 টাকা যোগ করা বা যোগ করতে হবে। জিনিসটা ক্লিয়ার কিনা দেখো। তাহলে এখানে কিন্তু দুই রকম প্রশ্ন হতে পারতো, যে ডেবিট করতে হবে নাকি নগদান বইয়ের জেলের সাথে ডেবিট করতে হবে না ক্রেডিট করতে হবে, পাস বইয়ের জেলের সাথে ডেবিট করতে হবে না ক্রেডিট করতে হবে, অথবা নগদান বইয়ের সাথে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে, পাস বইয়ের জেলের সাথে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখো একটা জিনিস আমি লিখে দিছি কিন্তু, ডেবিট মানে যোগ করা, কার সাথে যোগ করা, নগদান বইয়ের জেলের সাথে, ক্রেডিট মানে নগদান বইয়ের জেলের সাথে বিয়োগ করা। এখন পাস বইয়ের দৃষ্টিকোণ থেকে আসো, পাস বইয়ের ক্ষেত্রে ক্রেডিট মানে যোগ করা, ডেবিট মানে বিয়োগ করা। তাহলে এটা কিন্তু দুই রকম ভাবে আমার অ্যানসারটা থাকতে পারতো, যে নগদান জেলের সাথে বা নগদান বহির জেলের সাথে বা নগদান বইয়ের সাথে ডেবিট করতে হবে। তো ডেবিট করা মানে যোগ করা। তাহলে আমার এখানে অ্যানসার হচ্ছে বি। যদি একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু জানাও। ফিরোজ খান, নগদান বই ও পাস বই পার্থক্য কি? আসলে নগদান বই আর পাস বইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। নগদান বই সংরক্ষণ করে প্রতিষ্ঠান, পাস বই সংরক্ষণ করে ব্যাংক। আমরা যদি কোনো, বিশেষ করে ব্যক্তি না, যদি কোনো প্রতিষ্ঠান ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, আমি একটু জিনিসটা সহজে বুঝাচ্ছি, কোনো প্রতিষ্ঠান যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলে, এই যে ধরো এই যে আমি বৃত্তটা দিয়ে রাখছি, এটা হচ্ছে একটা ব্যাংকে অ্যাকাউন্ট। আমি ধরো আমার একটা প্রতিষ্ঠান, আমি কি করছি, স্থানীয় একটা ব্যাংকে, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, যে কোনো ব্যাংকে আমি একটা অ্যাকাউন্ট খুলছি। আর অ্যাকাউন্ট খোলার পর এই অ্যাকাউন্ট সংক্রান্ত যে লেনদেনগুলো সংগঠিত হবে, প্রতিষ্ঠান সংরক্ষণ করে নগদান বইয়ে, ব্যাংক সংরক্ষণ করে পাস বইতে। এখন এই অ্যাকাউন্টটা যোগ বিয়োগ হচ্ছে, অর্থাৎ লেনদেনগুলো যখন সংগঠিত হচ্ছে, এই অ্যাকাউন্টে হ্রাস বৃদ্ধি হচ্ছে, মাস শেষে যখন আমরা নগদান বইয়ের জের টানি আর পাস বইয়ের জের টানি, দেখা যায় দুইটা বহির জের মিলে না। কিন্তু বাস্তবে দুইটা বহির জের মিলতে হবে বা মিলার কথা, মেলে না। কেন মিলে না? মিলার না কারণ দুইটা, একটা সময়গত পার্থক্য, অর্থাৎ কিছু লেনদেন সময়গত কারণে নগদান বই লিপিবদ্ধ হয়, পাস বই লিপিবদ্ধ হয় না, বা পাস বই লিপিবদ্ধ হয়, নগদান বই লিপিবদ্ধ হয় না। আরেকটা হচ্ছে ভুল, নগদান বইয়ে ভুল হতে পারে, পাস বইয়ে ভুল হতে পারে। তাই আমরা কি করি, এই যে দুইটা বহির মধ্যে যে লেনদেনগুলোর ফলে গড়মিলের সৃষ্টি হয়েছে, এগুলো ফাইন্ড আউট করে আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি দুইটা বহির মধ্যে সমতা বিধান করার লক্ষ্যে। ওকে, ধন্যবাদ। নগদান বই কোম্পানি বা প্রতিষ্ঠান সংরক্ষণ করা, পাস বই ব্যাংক সংরক্ষণ। হ্যাঁ, তাহলে ক্লিয়ার করে একটু জানাও। তাহলে আমাদের 3 শেষ। ওকে, এখন আমরা চলে আসবো 4, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করা হয়। এটা দেখো বিষয়টা, এখানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করা হয়। এখানে আগে আমাকে কিন্তু বুঝতে হবে, তারপরে আমাকে অপশনে যেতে হবে। এখানে বলছে ডিপোজিট ইন ট্রানজিট, ট্রানজিট মানে পরিবহনাধীন, যেটাকে বলা হয় পরিবহনাধীন। ডিপোজিট মানে জমা, তার মানে কি আমরা কি জানি, পরিবহনাধীন চেক বা পরিবহনাধীন জমা, বকেয়া চেক বা অপরিশোধিত চেক। কারণ আমরা জানি যে নগদান বই আর পাস বই, এই দুইটা বহির মধ্যে গড়মিলের মূল কারণ হচ্ছে দুইটা। তার মধ্যে যে সময়গত গ্যাপ, সময়গত গ্যাপ 4টা কারণে হয়। এক হচ্ছে পরিবহনাধীন জমা, এক হচ্ছে বকেয়া চেক, এক হচ্ছে ক্রেডিট মেমো, এক হচ্ছে ডেবিট মেমো। তাহলে ডিপোজিট ইন ট্রানজিট মানে হচ্ছে পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক মানে কি? পরিবহনাধীন চেক মানে আমি নগদান বইয়ে ডেবিট করছি, আমি পাস বইয়ে ক্রেডিট করি নাই। দেখো, পরিবহনাধীন চেক মানে এটা, আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, আমি নগদান বইয়ে ডেবিট করছি, আমি পাস বইয়ে ক্রেডিট করি নাই। এটা হচ্ছে পরিবহনাধীন চেক। আর বকেয়া চেক মানে কি? আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বইয়ে ডেবিট করি নাই। দেখো ক্রসটা কোথায় দেওয়া আছে, এটা হচ্ছে পরিবহনাধীন চেক, এই যে এটা হচ্ছে পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক মানে নগদান বইয়ে আমি ডেবিট করছি, পাস বইয়ে আমি ক্রেডিট করি নাই। আর বকেয়া চেক মানে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বইয়ে ডেবিট করি নাই। তাহলে এখানে কি বলছে, ব্যাংক সমন্বয় বিবরণীতে ডিপোজিট ইন ট্রানজিট কি করা হয়। তাহলে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি, তাহলে এখন তুমি স্পষ্ট এখান থেকে বুঝতে পারতেছো কি করা হয়। আসলে তোমার পাস বহির জেরের সাথে যোগ করা হয়। দেখো, ক্রেডিট করা হয় বা পাস বহির জেরের সাথে যোগ করা হয়। কারণ আমি ডেবিট করছি, ক্রেডিট করি নাই, যেটা করিনি এখন সেটা করতে হবে। তাহলে কি করতে হবে, পাস বহির জেরের সাথে আমাকে ক্রেডিট করতে হবে। তাহলে এখানে অপশনগুলো দেখো, বুক ব্যালেন্স থেকে কমাতে হবে। বুক ব্যালেন্স মানে এখানে বুক বলতে ক্যাশ বুককে বোঝাচ্ছে, ক্যাশ বুক। ক্যাশ বুক মানে হচ্ছে নগদান বইয়ের ইংরেজি নাম। তাহলে এখানে কিন্তু আমরা পরিবহনাধীন চেক
ক্যাশ বইয়ে কিন্তু অলরেডি লিপিবদ্ধ করছি, মানে ক্যাশ বইয়ে আর যোগ বিয়োগ হবে না। তাহলে বুক ব্যালেন্স থেকে কমাতে হবে, হবে না। ক্যাশ বুক বাদ, বুক ব্যালেন্সের সাথে যোগ করতে হবে না, বাদ। এইবার দেখো সি, ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। বিষয়টা দেখো, ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে কি করতে হবে? যোগ করতে হবে। কেন? কারণ আমি নগদান বই ক্রেডিট করছি, তারপর ডেবিট করছি, মানে যোগ করছি। আমি কোথায় লিখি নাই? আমি পাস বই লিখিনি। দেখো তো, ক্রেডিট করা মানে কি করা? যোগ করা। ক্লিয়ার কিনা একটু জানাও। তাহলে আমার অপশন হচ্ছে সি হচ্ছে সঠিক অ্যান্সার। একটু ক্লিয়ার কিনা জানাও তোমরা, দ্রুত জানাও। তাহলে আমাকে কি করতে হবে? এই দেখো, ক্রেডিট মানে কিন্তু যোগ, এই আমি লিখে দিছি। পাস বই ডেবিট মানে যোগ, সরি নগদান বই ডেবিট মানে যোগ, ক্রেডিট মানে বিয়োগ। পাস বই ডেবিট মানে বিয়োগ, ক্রেডিট মানে যোগ। একটু ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও। ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও। একটু ক্লিয়ার কিনে তোমরা দ্রুত জানাও। একটু ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও। একটু ক্লিয়ার কিনা তোমরা দ্রুত জানাও। তাহলে এইখানে আমরা কি করছি? পরিবহনাধীন চেক আমরা নগদান বইয়ে ডেবিট করছি, আমি পাস বইয়ে ক্রেডিট করি নাই। তাহলে পাস বইয়ে ক্রেডিট করি নাই মানে কি? আমরা পাস বইয়ের জেরের সাথে যোগ করব, এই যে ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে যোগ করতে হবে। ক্রেডিট মানে যোগ। তাহলে ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। নাজমুল নাবিল সি, জান্নাতুল ফেরদৌস সি, তোমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। ফিরোজ খান ক্লিয়ার, ফয়সাল আহমেদ ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার। ওকে, সবাইকে ধন্যবাদ। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে। তার মানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এখানে হচ্ছে সি। তাহলে 3 নম্বরের সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এই যে এইটা সি, অর্থাৎ ব্যাংক বিবরণীর ব্যালেন্সের সাথে যোগ করতে হবে, কারণ আমি ক্রেডিট করি নাই, ক্রেডিট মানে যোগ। তাহলে এখন আমরা চলে আসলাম নেক্সটে। 5, ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে। ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক, ইস্যুকৃত চেক, দেখো ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে। তাহলে আমি এই জিনিসটি একটু তোমাদের সুন্দরভাবে বুঝাই যে প্রত্যাখ্যান বা অমর্যাদাকৃত বিষয়টা কি। আমি এর আগেও বলছি, আবারও বলতেছি। আমার 2 ধরনের চেক প্রত্যাখ্যাত বা অমর্যাদাকৃত হতে পারে। একটা হচ্ছে প্রাপ্ত চেক আর ইস্যুকৃত চেক। প্রাপ্ত চেক এবং ইস্যুকৃত চেক, দুইটা চেক আমার অমর্যাদাকৃত হতে পারে। আমি একটু ক্লিয়ার বুঝাই। তাহলে আমার যখন প্রাপ্ত চেক হয়, প্রাপ্ত চেক মানে কি? যে দেনাদারের কাছ থেকে আমি চেক পাইছি, বা বিক্রয় করে সরাসরি আমি চেক পাইছি, বা অন্য কোনো মাধ্যমে আমি চেক পাইছি। তাহলে আমরা যখন চেক পাই আমরা কি করি? আমরা নগদান বইয়ে ডেবিট করি। মনে করো আমরা চেক পাইছি 20,000 টাকা, তাহলে আমরা নগদান বইয়ে ডেবিট করছি। এখন চেক পাওয়ার পর এই চেকটা আমরা কি করি? আমার ব্যাংকে উপস্থাপন করি। বিষয়টা একটু ক্লিয়ার হোক। আমার ব্যাংকে উপস্থাপন করি। তবে আমি একটা চেক পাইছি, চেকটা পেয়ে আমি আমার ব্যাংকে উপস্থাপন করলাম। কারণ আধুনিক যুগে যখন একটা প্রতিষ্ঠান চেক পায়, প্রতিষ্ঠান নিজে গিয়ে দেনাদারের ব্যাংক থেকে ভাঙ্গায় না, বা প্রাপ্য বিলের ব্যাংক থেকে ভাঙ্গায় না, বা যে আমাকে চেক দিতে তার ব্যাংকে গিয়ে ভাঙ্গায় না। আধুনিক যুগে কি করা হয়? আমি একটা চেক পাইছি, ওই চেকটা আমার ব্যাংকে জমা দেব। আমার ব্যাংক যে আমাকে চেক দিছে তার ব্যাংকের সাথে মিউচুয়াল করবে, অর্থাৎ আমার ব্যাংক তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা আদায় করার চেষ্টা করবে। তাহলে আমি চেক পেয়ে নগদান বইয়ে ডেবিট করছি, নগদান বইয়ে ডেবিট করছি, করে আমি কি করছি? চেকটা আমার ব্যাংকে দিছি। তাহলে আমার ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক, আমার ব্যাংক হচ্ছে প্রথম ব্যাংক। বিষয়টা ক্লিয়ার হওয়ার চেষ্টা করো। আমার ব্যাংক প্রথম ব্যাংক। আমার ব্যাংক কি করছে? দ্বিতীয় ব্যাংক, অর্থাৎ দেনাদার বা প্রাপ্য হিসাব বা অন্য যে আমাকে চেকটা দিচ্ছে তার ব্যাংকে চেকটা আদায়ের জন্য প্রেরণ করছে, দ্বিতীয় ব্যাংকে দিছে। এখন দ্বিতীয় ব্যাংকে যখন চেকটা গেছে, দ্বিতীয় ব্যাংক চেক করে দেখছে যে তার পর্যাপ্ত পরিমাণ ব্যাংকে টাকা নাই, বা তোমার সিগনেচারের গরমিল আছে, বিভিন্ন কারণ হতে পারে। দ্বিতীয় ব্যাংক কি করছে? প্রথম ব্যাংক যে টাকা না দিয়ে চেকটা রিটার্ন দিছে। তার মানে কি করলো? দ্বিতীয় ব্যাংক চেকে টাকা না দিয়ে প্রথম ব্যাংকে রিটার্ন করলো, তার মানে চেকটা প্রত্যাখ্যান করলো। তাহলে আমার ব্যাংক কি ওভারঅল কোনো টাকা পেলো? টাকা পেলো না। কিন্তু আমি কি করছি? আমি যে নগদান বইয়ে ডেবিট করছি। বিষয়টা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। আমরা কিন্তু ভুল করে নগদান বইয়ে কি করছি? ভুল বলা যাবে না, আমরা পরবর্তীতে বুঝতে পারছি। তাহলে আমরা নগদান বইয়ে ডেবিট করছি, কিন্তু আমার ব্যাংক কি ক্রেডিট করবে? কারণ চেকটা তো প্রত্যাখ্যান হয়েছে। আমার ব্যাংক কিন্তু ক্রেডিট করবে না। এই বিষয়টা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, একটু তোমরা জানাও। এটি আমার দেখো আমার ব্যাংকে ক্রেডিট করবে কিনা একটু তোমরা ক্লিয়ার কিনা জানাও। তাহলে এনে কি বলছে? ইস্যুকৃত চেক। এখন আমি এইটার পরে যাচ্ছি ইস্যুকৃত, এটা একটু ক্লিয়ার কিনা তোমরা জানাও। তুমি একটু জানাও ক্লিয়ার কিনা, এই বিষয়টা একটু ক্লিয়ার কিনা যে আমরা প্রাপ্ত চেক যখন পেয়ে আমার প্রত্যাখ্যান হবে। তার মানে প্রাপ্ত চেক যখন আমি অর্থাৎ কারো কাছ থেকে চেক পাইছি, আমি নগদান বইয়ে ডেবিট করছি, প্রত্যাখ্যান হয়েছে মানে কি? ব্যাংক ক্রেডিট করবে না, ব্যাংক ক্রেডিট করবে
না, যেহেতু ব্যাংক ক্রেডিট করবে না, তাহলে এখন নগদানবে কি করতে হবে, এটা সংশোধন করার জন্য ক্রেডিট করতে হবে। ওকে, ক্লিয়ার? ওকে, সবাই ক্লিয়ার? এখন ইস্যুকৃত চেক আসো। ইস্যুকৃত চেক মানে কি, আমি এবার প্রদেয় হিসাবকে, প্রদেয় বিলকে বা অন্য কোনো কারণে মানুষকে চেক দিছি। আমি যে মানুষকে চেক দিলাম, চেক দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করছি, নগদান বই ক্রেডিট করছি। তাহলে আমি যখন চেক পাই আমি নগদান বই ডেবিট করি, আর আমি যখন চেক দেই আমি নগদান বই ক্রেডিট করি। তাহলে আমি যখন চেক কাউকে দিছি আমি নগদান বই ক্রেডিট করছি। তাহলে আমি কত টাকা চেক দিছি না টাকা উল্লেখ নেই, ধরো আমি 10,000 টাকা চেক দিছি। যখন আমি 10,000 টাকা চেক দিছি আমি নগদান বই ক্রেডিট করছি, আমি নগদান বই ক্রেডিট করছি। তাহলে আমার ব্যাংকে চেক দিছি, আর আমি যাকে চেক দিছি সে ওই চেকটা নিয়ে আমার ব্যাংকে গিয়েছে, আমার ব্যাংকে গিয়ে ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করছে। ব্যাংক চেকটা চেক করে দেখছে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই বা স্বাক্ষরে গরমিল বা অন্য কোনো কারণে আমার ব্যাংক কি করছে, প্রদেয় হিসাবকে টাকা দেয়নি। তার মানে কি আমার ব্যাংক ডেবিট করেনি। তাহলে আমার ব্যাংক ডেবিট করেনি আর করবেও না, আমি কিন্তু অলরেডি ক্রেডিট করছি। তাহলে আমার কি অ্যাকাউন্ট থেকে টাকা কমছে? কমে নাই। তাহলে আমি অ্যাকাউন্ট থেকে টাকা কমে নাই, কিন্তু আমি কিন্তু ক্রেডিট করছি। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে ডেবিট করতে হবে। ডেবিট করতে হবে মানে যোগ করতে হবে। কার সাথে যোগ করতে হবে? নগদান বইয়ের সাথে। তাহলে এখন আমার অ্যানসারটা দেখো, এখানে কি বলছে, আমি এটা ক্লিয়ার করলাম। এটা অ্যানসার তো না, এখানে আমার একটা জাবেদা করতে বলছে। তাহলে এখন দেখো মূল বিষয়টা, যে ইস্যুকৃত চেক ব্যাংক কর্তৃক অমর্যাদা হলে ব্যাংক হিসাবে কি এন্ট্রি হবে, এন্ট্রির মধ্যে জাবেদা। তাহলে দেখো তো বিষয়টা, মূল বিষয়টা, তাহলে আমি যখন চেক ইস্যু করছি আমি নগদান বই ক্রেডিট করছি। এখন ওই চেকটা ব্যাংকে প্রদেয় হিসাব বা পাওনাদার নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ব্যাংক চেক করে দেখছে পর্যাপ্ত পরিমাণ টাকা আছে কিনা, স্বাক্ষরের গরমিল আছে কিনা। কোনো ভুলের কারণে আমার ব্যাংক তাকে টাকা দেয়নি, তার মানে আমার ব্যাংক ডেবিটও করেনি ক্রেডিটও করেনি। যেহেতু এই লেনদেনটার ফলে আমার ব্যাংক ডেবিটও করেনি ক্রেডিটও করে নাই, তাহলে ব্যাংক কি এন্ট্রি দিবে? বিষয়টা ক্লিয়ার কিনা একটু জানাও। স্যার নেটওয়ার্ক প্রবলেম করছে স্যার, প্লিজ ক্লাস পেজে রেখে দেন। হ্যাঁ, আমার পেজে থাকে ছোট ভাই, ক্লাসটি পেজে থাকে, তুমি পরবর্তীতে দেখে নিবে। এবং আমি আসলে ইউটিউব চ্যানেলটি এখনো ভালোভাবে করিনি, আমি ইউটিউব চ্যানেলে সবকিছু দিব। তাহলে দেখো, তাহলে ইস্যুকৃত চেক যখন প্রত্যাখ্যান হচ্ছে, তারপরে প্রাপ্ত চেক যখন প্রত্যাখ্যান হচ্ছে, ইস্যুকৃত চেক প্রত্যাখ্যান হচ্ছে, তার মানে কি নগদান বই ডেবিট হয়নি ক্রেডিট হয়নি। প্রাপ্ত চেক প্রত্যাখ্যান, নগদান বই ডেবিট হয় নাই ক্রেডিট হয়নি। তার মানে কি ব্যাংক এগুলোর এন্ট্রি করবে? একটু ক্লিয়ার করে জানাও। ব্যাংক এন্ট্রি করবে না। যেহেতু ব্যাংক এন্ট্রি করবে না, তাহলে আমার অপশন হচ্ছে ই সঠিক। দেখো ই, কোনো এন্ট্রি করার প্রয়োজন নেই। মূল বিষয়টা হচ্ছে এইটা, কোনো এন্ট্রি করার প্রয়োজন নেই। একটু জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও, দ্রুত জানাও। করবে না, কারণ এন্ট্রি, এন্ট্রি মানে এখানে এন্ট্রি বলতে জাবেদা দাখিলাকে বুঝাচ্ছে, জাবেদাকে বুঝাচ্ছে। একটু ক্লিয়ার কিনা দ্রুত তোমরা জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও। ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। তাহলে আমি আবারও বলছি, ইস্যুকৃত চেক যদি প্রত্যাখ্যান হয়, প্রাপ্ত চেক যদি প্রত্যাখ্যান হয়, তাহলে এই প্রত্যাখ্যানের জন্য পাস বহিতে ব্যাংক কোনো রকম জাবেদা করবে না। জাবেদা সংরক্ষণ করবে কে? প্রতিষ্ঠান, নগদান বহিতে। ব্যাংক কোনো রকম জাবেদা করবে না। ওকে, এখন চলে আসি আমরা 6। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসেবে সরাসরি জমা। দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা, ক্রেতা আমার ক্রেতা কে? আমরা কিন্তু ক্রেতা না, আমার ক্রেতা বলতে আমরা যাদের নিকট বিক্রি করছি, অর্থাৎ আমাদের কাস্টমার। বিষয়টা ক্লিয়ার হও। ফয়সাল আহমেদ, কোনো এন্ট্রি করার প্রয়োজন নেই কেন স্যার? আসলে কোনো এন্ট্রি করার প্রয়োজন নাই কেন, এটা আমি আবারও বলতেছি। এখানে মূল বিষয়টা, আমি যখন চেক ইস্যু করছি, ইস্যু করার সঙ্গে সঙ্গে আমি নগদান বই দেখো ক্রেডিট করছি। এখন যাকে আমি চেকটা দিছি সে তো আমার ব্যাংকে গিয়ে টাকাটা উত্তোলন করবে। এখন সে আমার ব্যাংকে গেছে, আমার ব্যাংকে যাওয়ার পর আমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করছে, অ্যাকাউন্ট চেক করে দেখছে যে আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই। ধরো তুমি একজন প্রদেয় হিসাবকে 10,000 টাকা ইস্যু করছো, এখন তোমার ব্যাংকে 8,000 টাকা আছে। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো। এই তোমার অ্যাকাউন্টে আছে 8,000 টাকা, এখন চেক করে দেখলো ব্যাংক যে অ্যাকাউন্টে আছে 8,000। তাহলে যাকে তুমি 10,000 টাকা চেক দিছো তাকে কি ব্যাংক টাকা দিবে? টাকা দিবে না। টাকা না দিয়ে চেকটা রিটার্ন দিবে যে পর্যাপ্ত পরিমাণ টাকা নাই, তাই টাকা দেওয়া হলো না। যেহেতু চেকটা রিটার্ন দিবে, তাই পাস বহিতে ব্যাংক ওই লেনদেনের জন্য কোনো কি ডেবিট ক্রেডিট করলো? কোনো কি করছে? ডেবিটও করেনি ক্রেডিটও করেনি। যেহেতু পাস বহিতে ডেবিটও হয়নি ক্রেডিটও হয় নাই, তাহলে পাস বহিতে জাবেদা হবে কেন? বিষয়টা বোঝার চেষ্টা করো।
কি কি ভুলের কারণে চেক ডিজনার হয়? ফিরোজ খান বলছো, খুব সুন্দর একটা প্রশ্ন করছো। আসলে মূল কারণ হচ্ছে তিনটা। একটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা, স্বাক্ষরে গরমিল হওয়া, আর যদি ডেট বাউন্স করে, অর্থাৎ একটা চেকের কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ থাকে, ধরো 15 দিন, 20 দিন বা 1 মাস। আর 1 মাস পর তুমি যদি ব্যাংকে নিয়ে যাও, 1 মাস পর তুমি যদি ব্যাংকে নিয়ে যাও, তার মানে ডেটের কারণে চেকটা প্রত্যাখ্যাত হতে পারে। তাহলে আমার মূল চেক ডিজনার হওয়ার তিনটা কারণ। এক হচ্ছে অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকা, আমার অ্যাকাউন্টে যে স্বাক্ষর আছে ওই স্বাক্ষরের সাথে চেকের স্বাক্ষরের গরমিল কারণে, এবং তারিখ যদি বেশি অতিবাহিত হওয়া যায় এই কারণে। নিশ্চয়ই ফিরোজ খান আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে আমরা চেকের মেয়াদ 6 মাস। সাধারণত আমার জানার মধ্যে চেকের মেয়াদ 1 মাস। আসলে এটা ক্ষেত্র বিশেষ 6 মাসও হতে পারে। আমার জানার মতে 1 মাসের মধ্যে চেকটা ভাঙিয়ে নেওয়া যায়। আচ্ছা, যাই হোক, তাহলে এখন দেখো মূল বিষয়টা। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে ক্রেতা কর্তৃক ব্যাংক হিসেবে সরাসরি জমা। তার মানে কি? আমার ক্রেতা মানে আমার কাস্টমার, অর্থাৎ আমি যার নিকট পণ্য বিক্রি করছি। আর আমার কাস্টমার কি করছে? আমার সরাসরি আমার অ্যাকাউন্টে টাকা জমা দিচ্ছে। সরাসরি যদি আমার অ্যাকাউন্টে টাকা জমা দেয়, পাস বইতে ক্রেডিট হয়েছে, আর টাকা উল্লেখ নাই, তাহলে পাস বইতে ক্রেডিট হয়েছে। ধরো পাস বইতে ক্রেডিট হয়েছে 2000 টাকা, ধরে নিলাম আমি আনুমানিক। তাহলে পাস বইতে যে ক্রেডিট হলো এটাকে বলা হয় ক্রেডিট মেমো। মানে সরাসরি যখন আমার অ্যাকাউন্ট ব্যাংক বিবরণীতে বাড়ায় ব্যাংক, এটা হচ্ছে ক্রেডিট মেমো। যদি ব্যাংক কমায় ডেবিট মেমো, কারণ আমি জানি না সরাসরি। এখন এখানে কি বলছে যে এটি আসলে মূলত কি হবে? নগদান বহিতে ব্যাংক জেনারেট হতে বাদ দিতে হবে। তাহলে এখানে মূল বিষয়টা দেখো, সরাসরি ব্যাংক কি করছে? আমার অ্যাকাউন্টে টাকা জমা দিছে, তার মানে আমার অ্যাকাউন্ট ক্রেডিট করছে। আমার অ্যাকাউন্ট ক্রেডিট মানে কি? নগদান বই এখন ডেবিট হবে, কারণ পাস বহিতে যেটা ক্রেডিট হয় নগদান বহিতে সেটা ডেবিট হয়। তাহলে অ্যান্সারটা তোমাকে আগেই কিন্তু ফাইন্ড আউট করতে হবে, তারপরে তুমি অপশনে যাবা। তার মানে এখানে মূল বিষয়টা কি? এটা হচ্ছে ক্রেডিট মেমো। তার মানে আগে ক্রেডিট হইছে, এখন কি হয় নাই? ডেবিট হয় নাই। কোথায় ডেবিট হয় নাই? নগদান বইয়ের সাথে। তো নগদান বইয়ের সাথে যোগ করতে হবে বা ডেবিট করতে হবে। তাহলে দেখো অপশনটা কোথায় আছে? নগদান বই ব্যাংকের জেরের সাথে যোগ করতে হবে। তার মানে অপশন আমার সি রাইট। এটা ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও, একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আর মাত্র 8টি শেয়ার হয়েছে, এটি খুবই দুঃখজনক। তোমরা একটু শেয়ার করে দাও। হ্যাঁ, ফয়সাল আহমেদ নগদান বইয়ে যোগ করতে হবে স্যার। ক্লিয়ার স্যার, ধন্যবাদ। ফিরোজ খান ক্লিয়ার স্যার। তামিম মাত্র কিন্তু 8টি শেয়ার হয়েছে, এটি কিন্তু খুবই দুঃখজনক। আমি তোমাদেরকে বারবার অনুরোধ করতেছি যে আসলে আমি যে তোমাদের জন্য এত কষ্ট করতেছি, তোমাদের একটাই হচ্ছে মূল, তোমরা একটা কাজই করতে পারো, তোমরা একটু বেশি বেশি শেয়ার করতে পারো। আমি আমার দিক থেকে আমি পর্যাপ্ত বা যথেষ্ট আমি তোমাদের জন্য সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। তোমাদের উচিত ক্লাসটি শেয়ার করা এবং বন্ধুদের মাঝে মেনশন করা। তাহলে ওকে, তাহলে আমাদের এখানে মূল বিষয়টা হচ্ছে এটি ক্রেডিট মেমো। এই ক্রেডিট মেমো মানে কি? আমরা নগদান বইয়ে ডেবিট করিনি। ডেবিট মেমো মানে কি? আমি নগদান বইয়ে ক্রেডিট করিনি। ওকে, আমরা চলে আসলাম পরে 7, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থির ছিল এত টাকা। তাহলে দেখো এবার আমরা চলে আসলাম মেয়াদে। এই মেয়াদগুলো এখন আমাকে ভালোভাবে করতে হবে, মেয়াদের বিষয়গুলো। তাহলে আমরা যখন মেয়াদগুলো করব, মেয়াদগুলো কিন্তু আমরা আগের মতো করে, অর্থাৎ আমরা যেভাবে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করছি সেই অনুযায়ী করব। অর্থাৎ আগে আমি জেরটা আগে দেখবো। এখানে বলতে দেখো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল। তাহলে ক্যাশিয়ার মানে কি? ক্যাশিয়ার কথাটা কার সাথে জড়িত? প্রতিষ্ঠানের সাথে জড়িত। ক্যাশিয়ার কিন্তু প্রতিষ্ঠানে থাকে। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতির দেখো পূর্বে ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4800 টাকা। তাহলে ক্যাশিয়ারের নগদান স্থিতি মানে কি? তাহলে নগদান বইয়ের ডেবিট জের, তাহলে আমাদের ডেবিট জের ছিল, এটা ডেবিট জের। নগদান বই অনুযায়ী ডেবিট জের ছিল কত? 4800 টাকা। তাহলে আমরা যখন অঙ্কে যাব আমাকে আগে জের দেখতে হবে, জেরের উপর ভিত্তি করে এখন আমি যোগ বিয়োগ করে আরেকটা জের নির্ণয় করব। ওকে, তাহলে আমরা ক্যাশিয়ারের নগদান স্থিতি ছিল 4800 টাকা, তাহলে নগদান বই অনুযায়ী ডেবিট জের ছিল 4800 টাকা। এখন কি বলছে? একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1480 টাকা। তাহলে দেনাদার সরাসরি জমা দিয়েছে, তার মানে কি? একটু আমি নিচে লিখে এখানে তোমার বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী পেয়েছি তোমার ডেবিট
4,800। তাহলে এখন আবার কি বলছে দেখো তো, একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে 1480 টাকা। তাহলে দেনাদার সরাসরি জমা দিয়েছে, তার মানে কি পাস বইয়ে ক্রেডিট করা হয়েছে 1480। পাস বইয়ে যেটা ডেবিট করা হয় নগদান, পাস বইয়ে যেটা ক্রেডিট করা হয় নগদান বইয়ে ডেবিট করা হয়। তাহলে ডেবিট করি নেই, তার মানে যোগ করতে হবে। তার মানে আমার যোগ হবে 1480 টাকা। তাহলে যোগ যদি করি, আমার রেজাল্টটা একটু বার করে নিই। 80, এখানে 2, এখানে 6। তাহলে আমি যোগ করার পর পেলাম 6280 টাকা। তারপরে আমরা যাই, ব্যবসা প্রতিষ্ঠান একটি 600 টাকার চেক একজনকে দিয়েছে যা এখনো ব্যাংকে উপস্থাপন করা হয়নি। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান প্রদেয় হিসাবকে 600 টাকা চেক ইস্যু করছে। যখনই ব্যবসায় প্রতিষ্ঠান প্রদেয় হিসাবকে চেক ইস্যু করছে, নগদান বইয়ে ক্রেডিট করছে। তাহলে প্রতিষ্ঠান নগদান বইয়ে যা ক্রেডিট করে ব্যাংক বিবরণীতে ব্যাংক সেটা ডেবিট করে। ব্যাংক কি করে নাই? ডেবিট করে নাই। কেন ডেবিট করে নাই? কারণ এটি বকেয়া আছে, কারণ ব্যাংকে যাকে চেক দেওয়া হয়েছে সে উপস্থাপন করেনি। তাহলে ব্যাংক কি করে নাই? ডেবিট করে নেই। ব্যাংক যেহেতু ডেবিট করে নেই, তার মানে ডেবিট যে, ডেবিটে ডেবিটে কি করবো? যোগ করবো। তাহলে আবারও যোগ হবে 600, তাহলে 80, এখানে 8, এখানে 6880। তারপরে আসো তুমি, তারপরে কি বলছে? ব্যাংক তার সেবা প্রদান বাবদ 300 টাকা দেখিয়েছে। তাহলে ব্যাংক তার সেবা প্রদান বাবদ, তার মানে 300 টাকা দিয়েছে, মানে কি দেখিয়েছে, মানে সার্ভিস চার্জ। তার মানে কি পাস বহিতে ব্যাংক ডেবিট করছে। কত টাকা ডেবিট করছে? 300 টাকা। পাস বহিতে যেটা ডেবিট করা হয় নগদান বইয়ে সেটা ক্রেডিট করা হয়। ক্রেডিট করিনি, ক্রেডিট করিনি কত টাকা? 300 টাকা। ক্রেডিট যে প্রকাশ করবে তার মানে বিয়োগ, মাইনাস 300 টাকা। তাহলে আমার রেজাল্ট থাকতেছে কি? ওভারঅল 6580 টাকা। তাহলে এখন আমাকে কি বলছে দেখো এইখানে, যে ব্যাংক পাস বইতে কত টাকা স্থিতি দেখানো হয়েছিল। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 6580 টাকা। এটি ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা একটু দ্রুত তোমরা জানাও, ক্লিয়ার কিনা। তাহলে দেখো অপশন উত্তরটা, আমার উত্তর হচ্ছে বি, 6580 টাকা। একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, আমাদের এটা হচ্ছে সঠিক অ্যান্সার। একটু জানাও তোমরা ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও দ্রুত ক্লিয়ার কিনা। একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার ধন্যবাদ, ফিরোজ খান ধন্যবাদ। একটু তোমরা সবাই জানাও ক্লিয়ার কিনা। তাহলে আমরা কি পাইলাম? যে ব্যাংক বিবরণী অনুযায়ী আমার জের হচ্ছে 6580 টাকা। তার মানে আগের মতোই আমরা জেরের উপর ভিত্তি করে আমরা একটা জের থেকে আরেকটা জের নির্ণয় করবো। তার মানে এখন তোমরা, আমি যেভাবে তোমাদেরকে শিখাচ্ছি, তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয় এডমিশনে কোনো রকমের সমস্যা সম্মুখীন হবা না। তোমরা অতি সহজে সবকিছু করতে পারবা। জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার স্যার, ঋতু ক্লিয়ার স্যার, ঋতু ক্লিয়ার স্যার, মুবিন ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। এখন আমরা চলে যাব পরের প্রশ্নে, 8। এখন 8-এ আমরা চলে আসব। ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে। দেখো ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে। তাহলে ব্যাংক যখন গ্রাহককে সেবা দেয়, বা গ্রাহক বলতে কিন্তু প্রতিষ্ঠান অর্থাৎ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট হোল্ডার কিন্তু ব্যাংকের কাছ থেকে অনেক ধরনের সেবা নিচ্ছে। যেমন সবচেয়ে মূল যে সেবা নিচ্ছে ব্যাংক, স্যার 600 টাকা, ওই এন্ট্রিটা বুঝি নাই। 600 টাকা, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝাচ্ছি একটু। 600 টাকা, দেখো আমি আবার বলতেছি, এখানে আমাদের নগদান বই অনুযায়ী ডেবিট জেড ছিল, আমাদের নগদান বই অনুযায়ী ডেবিট জেড ছিল, ডেবিট 4800 টাকা। এখন এখানে কি ডেবিটে ডেবিটে আমি করব যোগ, ডেবিটে ক্রেডিটে আমি করব বিয়োগ। মূল থিমটা হচ্ছে এইটা, অর্থাৎ ডেবিটে ডেবিটে যোগ করব, ডেবিটে ক্রেডিটে বিয়োগ করব। তাহলে প্রথমে একজন দেনাদার ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংকে সরাসরি জমা দিয়েছে, তার মানে কি পাস বইতে ক্রেডিট করা হয়েছে 1480, তার মানে ক্রেডিট মেমো, ক্রেডিট হয়েছে, তাহলে নগদান করে ডেবিট হয়েছে, ডেবিটে ডেবিটে কি হবে? যোগ হবে। তাহলে আমি যোগ করছি 1480। তারপরে দেখো ব্যবসায় প্রতিষ্ঠান একটি 600 টাকার চেক একজনকে দিয়েছে। তাহলে ব্যবসায় প্রতিষ্ঠান মানে তুমি ব্যবসায় প্রতিষ্ঠান, বা তুমি ব্যবসায় প্রতিষ্ঠানের ক্যাশিয়ার, তুমি কি করছো? একজনকে চেক প্রদান করছো, ইস্যু করছো। যখন প্রতিষ্ঠান কাউকে চেক ইস্যু করে,
নগদানবে ক্রেডিট করে। নগদানবে ক্রেডিট করছে কত? 600। এখন যাকে চেক দিছো সে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের পূর্ব পর্যন্ত ব্যাংকে উপস্থাপিত হয় নাই, কারণ ওই চেকটা ব্যাংকে উপস্থাপন হয় নাই, তারপরে ব্যাংক ডেবিট করে নাই। বিষয়টা ক্লিয়ার হবে, ব্যাংক ডেবিট করে নাই, তাহলে ব্যাংক ডেবিট করে নি, এখন ডেবিট করতে হবে। যেটা করে নেই সে যেটা প্রকাশ করবে। তাহলে এখানে ব্যাংক ক্রেডিট করছে, প্রতিষ্ঠান ডেবিট করেনি, তাই যোগ করছি। এখানে প্রতিষ্ঠান ক্রেডিট করছে, ব্যাংক ডেবিট করে নেই, তাই তো যোগ করতে হবে। তাহলে এখন ইনশাআল্লাহ ক্লিয়ার। এখন মাত্র 15 জন ক্লাসে উপস্থিত, খুবই দুঃখজনক। আসলে এত সুন্দরভাবে ক্লাসটা করানোর চেষ্টা করতেছি, কিন্তু দেখো অনেকজন ক্লাসে উপস্থিত হয় কিন্তু ক্লাসটা কেউ কন্টিনিউ করতেছে না, এটি সমস্যা আসলে। যাই হোক, সমস্যা নাই, আমি আমার কাজ করে যাচ্ছি, ইনশাআল্লাহ আমিও একদিন সফল হব, কোনো সমস্যা নাই। তাহলে দেখো 8, ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে। তাহলে আমরা যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংক আমার হয়ে কিন্তু বিভিন্ন কাজ করে, তারপরে ব্যাংক আমাদেরকে অনেক ধরনের সেবা দেয়। এই যে ব্যাংক আমাদেরকে সেবা দিচ্ছে, এই সেবা দেওয়ার জন্য ব্যাংক আমাদের কাছে কিন্তু সার্ভিস চার্জ গ্রহণ করে। তাহলে এখানে ওইটাই বলতেছে, ব্যাংক তার গ্রাহককে মানে প্রতিষ্ঠানকে, আমি হচ্ছে ব্যাংকের গ্রাহক, অর্থাৎ যারা অ্যাকাউন্ট হোল্ডার। তাহলে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে, যা গ্রাহক এখনো জানে না। তার মানে কি, ব্যাংক ডেবিট করছে 100 টাকা, এটা ডেবিট মেমো। ডেবিট মেমো আর ক্রেডিট মেমো, প্রতিষ্ঠান কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর্যন্ত জানে না, এটা মাথায় রাখবা। যে ডেবিট মেমো আর ক্রেডিট মেমো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর্যন্ত ব্যাংক প্রতিষ্ঠান জানে না যেগুলি ডেবিট ক্রেডিট হয়েছে। তাহলে ব্যাংক কি করছে, প্রতিষ্ঠানের নামে ডেবিট করছে, অর্থাৎ পাস বইতে ডেবিট করছে, তার মানে অ্যাকাউন্ট থেকে টাকা হ্রাস করছে। এখন কি বলছে, যা গ্রাহক এখনো জানে না, ব্যাংক মিলকরণ বিবরণীতে, মিলকরণ মানে সমন্বয়, ব্যাংক সমন্বয় বিবরণীতে এর সেবা সম্পর্কিত হিসাব কিভাবে দেখাবে। তুমি যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবা তখন তুমি কিভাবে দেখাবা, কিন্তু দুইটা অপশন হতে পারে, নগদান বইয়ের জেরের সাথে, নগদান বইয়ে ক্রেডিট করব, অথবা নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ করব। কারণ আমি দেখো পাস বইয়ে ডেবিট করছি, পাস বইয়ে যেটা ডেবিট করতে হয় নগদান বই সেটা ক্রেডিট করতে হয়, আমি ক্রেডিট করছি করি নেই, তাহলে এখন আমি ক্রেডিট করব। তো ক্রেডিট করা মানে কি, বিয়োগ করা। তাহলে নগদান বইয়ের জেরের সাথে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এখন আমাকে দেখতে হবে অ্যান্সারটি কোথায় আছে, এতে না বিতে। ব্যাংকের সাথে কোনো সম্পর্ক নাই, এই দেখো তোমার বিয়োগ করতে হবে, অ্যান্সার হচ্ছে ই, এই ক্যাশ ব্যালেন্স থেকে 100 টাকা বিয়োগ করে। ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। তাহলে আগে তুমি নিজে অ্যান্সারটা ফাইন্ড আউট করবা, তারপরে তুমি মিলাবা যে কোন অপশনের সাথে তোমারটা সঠিক। তাহলে এখানে কি করা হয়েছে, ব্যাংক তার গ্রাহককে সেবা দেওয়ার জন্য সার্ভিস চার্জ ধরেছে 100 টাকা। দেখো বিষয়টা এখানে, বিষয়টা কি, মূল বিষয়টা এখানে কি, মূল বিষয়টা হচ্ছে ব্যাংক তার গ্রাহককে সেবা প্রদানের জন্য 100 টাকা ধরেছে। তাহলে ব্যাংকের কাছ থেকে আমি মক্কেল, অর্থাৎ আমি প্রতিষ্ঠান, আমি যে অ্যাকাউন্ট করছি, আমি কেন অ্যাকাউন্ট করছি, বিভিন্ন সুবিধা গ্রহণ করার জন্য। তাহলে ব্যাংক যে আমাদেরকে সুবিধা দিচ্ছে, ব্যাংকের এখানে ইনকাম কি, ব্যাংক সার্ভিস চার্জ নেবে। ব্যাংক সার্ভিস চার্জ ধরছে কত টাকা, 100 টাকা। এই সার্ভিস চার্জটা ব্যাংক কি আমার প্রতিষ্ঠান থেকে নিয়ে যাবে, বা আমি যে কি ব্যাংকে হাতে হাতে দেবো, না, আমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে ওইখান থেকে কেটে নেবে। তাহলে ব্যাংক কি করছে, সার্ভিস চার্জ ধরার সঙ্গে সঙ্গে পাস বইতে ডেবিট করছে, ব্যাংক ডেবিট করছে, আমি তো জানি না এখনো। যেহেতু আমি জানি না, আমি কখন জানবো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময়। যখন আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো তখন কি আমি ক্রেডিট করবো না? তাহলে কোথায় ক্রেডিট করবো, নগদানে ক্রেডিট করবো। নগদানে ক্রেডিট করা মানে কি, আমার বিয়োগ করা। এই জন্য দেখো আমাদের অপশনটা আছে ই। তাহলে ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা, তোমরা একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা দ্রুত একটু জানাও ক্লিয়ার কিনা। তাহলে দেখো ই, ক্যাশ ব্যালেন্স থেকে 100 টাকা বিয়োগ করে। তাহলে আমি কি বলছি, যে ডেবিট করা মানে নগদান বইয়ে যোগ করা, ক্রেডিট করা মানে বিয়োগ করা। তাহলে একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা। আর ক্লাসটি সবাই শেয়ার করে দাও, এটি কিন্তু খুবই দুঃখজনক যে আসলে ক্লাসটি শেয়ার হচ্ছে না, খুবই দুঃখজনক। আসলে এত কষ্ট করে আমি ক্লাস করাচ্ছি, তোমরা যদি শেয়ার না করো তাহলে আসলে কষ্টটা কিন্তু বৃথা। একটু তোমরা ক্লাসটি শেয়ার করো, তোমরা একটু ক্লাসটি শেয়ার করো, তোমরা একটু ক্লাসটি শেয়ার করো। একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা। খানা আক্তার ইউটিউব ক্লিয়ার স্যার, ফিরোজ খান ক্লিয়ার স্যার, ধন্যবাদ। জানাতুল ফেরদৌস ক্লিয়ার। সবাই একটু রেসপন্স করো, যারা রেসপন্স করতেছে শুধু তারাই রেসপন্স করতেছে, অন্যরা কিন্তু রেসপন্স করতেছে না। এটি কিন্তু একটা বিশাল সমস্যা এই অনলাইন ক্লাসের। আসলে ফ্যাসিলিটি আমরা এই জন্য নিতে পারতেছি না, আসলে আমরা রেসপন্স অভাব, আসলে আমরা গুরুত্ব কম দেই। আমরা যদি ক্লাসগুলো একটু গুরুত্ব দেই ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হতে পারবো। যাই হোক, আমরা নয় চলে আসলাম। কে কোম্পানি কর্তৃক এর পাওনাদার
রবিন কে, কে কোম্পানি বলতে নিজেকে কে কোম্পানি মনে করো, কে কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবিন কে, অর্থাৎ কে কোম্পানির পাওনাদার হচ্ছে রবিন। একটি 785 টাকার চেক প্রদান করা হলো, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত এত টাকা লেখা হলো। ব্যাংক চেকটি সঠিকভাবে লিপিবদ্ধ করেছে। দেখো, কে কোম্পানি কর্তৃক এর পাওনাদার রবিন কে, কে কোম্পানি মানে নিজেকে ধরো, নিজেকে ধরে নাও তুমি কে কোম্পানি। তুমি তোমার পাওনাদারকে কি করছো, 785 টাকার একটি চেক ইস্যু করছো। চেক ইস্যু করার সঙ্গে সঙ্গে ব্যাংক পাস বইতে কিন্তু সঠিকভাবে লিখছে, লেখা আছে ব্যাংক ডেবিট করছে 785, কারণ অ্যাকাউন্ট কমছে, ব্যাংক কি করছে, ডেবিট করছে। তাহলে ব্যাংক যেটা ডেবিট করে তুমি সেটা ক্রেডিট করো। এখন তুমি কি করছো, কিন্তু নগদান বইতে লিপিবদ্ধ করার সময় ভুলবশত 658 টাকায় লেখা আছে, তুমি নগদান বইয়ে ক্রেডিট করছো 658। বিষয়টা বুঝার চেষ্টা করো। তুমি পাওনাদারকে চেক ইস্যু করছো 785 টাকা, ইস্যু করে পাস বইতে ব্যাংক কিন্তু সঠিক লিখছে, কিন্তু তুমি যে ইস্যু করলা 785 টাকার চেক, তুমি লিখছো 768 টাকা। তো তুমি কি করছো, বিয়োগ কম করছো। ক্রেডিট করা মানে কি, বিয়োগ করা। তুমি বিয়োগ কম করছো, কত বিয়োগ কম করছো, 785 টাকা মাইনাস 658 টাকা। তাহলে এখানে 7, এখানে হচ্ছে 6 2, তাহলে তুমি 27 টাকা তুমি কম বিয়োগ করছো, কম বিয়োগ। বিষয়টা বোঝার চেষ্টা করো, কম বিয়োগ। তো 27 টাকা তুমি কম বিয়োগ করছো, এখন কি করতে হবে, নগদান বইয়ের জের সাথে 27 টাকা বিয়োগ করতে হবে। তাহলে এখন আমরা অপশনটা দেখি, আমাদের অপশনটা কোথায় আছে। সেলিম খান, ওয়ালাইকুম সালাম ভাই। তাহলে এখন আমরা দেখি যে আমাদের 27 টাকার অপশনটা কোথায় আছে। আমার শুধু 127 টাকা মেবি হবে, 127 টাকা হবে। আর এখানে ভুলেছি, আমার 127 টাকা আমি কম বিয়োগ করছি। তাহলে 127 টাকা আমার কোথায় আছে দেখি। তাহলে 127 টাকা আমার লাগবে, যেখানে 127 টাকা আছে। তাহলে এতে হবে না, বিতে হবে না, সিতে হবে না, এই ডি আর ইর মধ্যে হবে। তাহলে আমার নগদান বইয়ের সাথে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে ই। তাহলে একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, ই যে সঠিক অ্যান্সার একটু তোমরা জানাও। তাহলে আমি আবারও বলতেছি, কে কোম্পানি, ধরো তুমি কে কোম্পানি নামক প্রতিষ্ঠান, তুমি তোমার পাওনাদারকে 785 টাকার চেক ইস্যু করছো, ইস্যু করে 785 টাকার চেক ইস্যু করে তুমি নগদান বইয়ে ক্রেডিট করছো 658, পাস বইয়ে ডেবিট করছো 785। অর্থাৎ পাস বইয়ে সঠিক লিখছো, নগদান বইয়ে ভুল লিখছো। ভুলটা কেমন, তুমি কম লিখছো না বেশি লিখছো, তুমি কম লিখছো। কত টাকা কম লিখছো, 727 টাকা। তাহলে এখন তুমি কম বিয়োগ করছো, ক্রেডিট কম লেখা মানে কি, কম বিয়োগ করা। তাহলে এখন তোমাকে যত টাকা কম বিয়োগ করছো তত টাকা এখন বিয়োগ করতে হবে। তাহলে ই নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। ই নম্বর ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, আমরা 127 টাকা কম বিয়োগ করছি, তাহলে নগদান বইয়ে দেখো, নগদান বইয়ের জের হতে 127 টাকা বিয়োগ করতে হবে। ক্লিয়ার কিনা একটু তোমরা জানাও। তাহলে আমার এটার অ্যান্সার হচ্ছে ই, আমার অ্যান্সার হচ্ছে ই। একটু ক্লিয়ার কিনা তোমরা জানাও, দ্রুত জানাও। ক্লিয়ার কিনা একটু দ্রুত তোমরা জানাও, ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা। ওকে ক্লিয়ার, এখানে তামিম ক্লিয়ার, ধন্যবাদ। সম্পদ খান, জি স্যার ক্লিয়ার। মুবিন ক্লিয়ার, ধন্যবাদ তোমাদেরকে যারা ক্লিয়ার। ও জানাতুল ফেরদৌস ক্লিয়ার। আসলে তোমরা এখানে অ্যাক্টিভ আছো, যাই হোক যারা অ্যাক্টিভ থাকবে ইনশাআল্লাহ তোমরা ক্লাস থেকে কিন্তু একটু হলেও উপকৃত হবে, এটি আমি তোমাদেরকে কথা দিতে পারি। কিন্তু আসলে মনটা স্থির করতে হবে। অনেকে এসে শো মেরে চলে যায়, ক্লাস ভালো লাগতেছে না, স্যার খালি গল্প করতেছে, স্যার খালি অনর্গল কথা বলে যাচ্ছে। আসলে হিসাব বিজ্ঞান এমন একটা সাবজেক্ট, এটি কিন্তু কথা বলার সাবজেক্ট। এটি আগে তোমাকে এসে 5 মিনিট কিন্তু স্থির থাকতে হবে, স্যার কি বলতে যাচ্ছে, কি বুঝাতে যাচ্ছে। তুমি যদি একটু স্থির থাকো, ইনশাআল্লাহ আমার কথাগুলো তোমরা বুঝতে পারবা এবং তোমরা কাজে লাগাতে পারবা। যদি আমার কথাগুলো বা ক্লাসটি কাজে লাগাতে পারো, তাহলেই আসলে আমার ক্লাসের সার্থকতা হবে। অন্যথায় কিন্তু আমার এই ক্লাসগুলো করানো বৃথা। এখন আমরা 10-এ চলে আসি। এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3-4-এ আসছিল। তামিম বলছে, জি স্যার আপনার ক্লাস আমার অনেক ভালো লাগে। ওকে ধন্যবাদ তোমাকে তামিম, ভালো লাগার জন্য। আসলে একজন শিক্ষক হিসেবে এটি হচ্ছে আমার সার্থকতা, যে আমি যে তোমাদেরকে ক্লাস করাচ্ছি, তোমরা যদি আমার ক্লাস থেকে ন্যূনতম উপকৃত হও, তাহলে কিন্তু আমার এই ক্লাস করার সার্থকতা সফল হবে। ওকে, তাহলে এখন আমরা 10-এ চলে আসি। ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, এটি তোমরা, তামিম আমি অপেক্ষা থাকি আপনার ক্লাসের জন্য, ধন্যবাদ তোমাকে ছোট ভাই। তাহলে এখন তুমি চলে আসো, ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, এটি একটু তোমরা জানাও। অপশন ব্যতীত ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক মানে কি,
তাহলে আমরা জানি চেকের ক্ষেত্রে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর সময় দুটি নাম ইউজ করছি, একটা হচ্ছে পরিবহনাধীন চেক আর একটি বকেয়া চেক। একটু তোমরা দ্রুত কমেন্টে জানাও যে এ মানে হচ্ছে পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক, আর বি হচ্ছে বকেয়া চেক। আর এখানে বলছে দেখো ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক, তাহলে তোমরা একটু দ্রুত জানাও। মুবিন আমি আপনার ক্লাস এর অপেক্ষায় থাকি, ধন্যবাদ তোমাকে ছোট ভাই। তাহলে একটু তোমরা জানাও যে এখানে কি পরিবহনাধীন চেক না বকেয়া চেক, যে ব্যাংকে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক পরিবহনাধীন চেক না বকেয়া চেক, একটু তোমরা জানাও। অর্থাৎ পরিবহনাধীন চেক হলে এ, বকেয়া চেক হলে বি, একটু দ্রুত জানাও, তোমরা একটু দ্রুত জানাও। আসিফ আরিফিন বলছো এ, সম্পদ খান বলছো এ, তোমরা দ্রুত জানাও, দ্রুত জানাও যে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক এটি বকেয়া চেক না পরিবহনাধীন চেক, পরিবহনাধীন চেক না বকেয়া চেক, একটু দ্রুত জানাও, দ্রুত জানাও, তোমরা একটু দ্রুত জানাও। আসলে একটু তোমরা কমিউনিকেশন করো, কমিউনিকেশন করলে আসলে আমি বুঝতে পারবো তোমরা কি বুঝছো, একটু তোমরা দ্রুত জানাও। জান্নাতুল ফেরদৌস বি, আসলে যারা এ বলছো তাদেরটি ভুল। এখানে দেখো যে আমরা দুই ধরনের চেক এখানে নরমালি আমরা পাই, একটা হচ্ছে পরিবহনাধীন চেক। পরিবহনাধীন চেক মানে কি? পরিবহনাধীন চেক মানে প্রাপ্য হিসাব বা দেনাদার বা অন্য কোনো কারো কাছ থেকে প্রতিষ্ঠান যখন একটি চেক পায়, চেক পাওয়ার সঙ্গে সঙ্গে নগদান বই ডেবিট করে, কিন্তু পাস বইয়ে ক্রেডিট করে না। পাস বইয়ে কেন ক্রেডিট করে না? কারণ ওই চেকটা পাস বইয়ে ঠিকই উপস্থাপন করা হয়েছে যে আমি চেক পেয়ে আমি আমার ব্যাংকে দিলাম, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর্যন্ত ব্যাংক ওই চেকটা আদায় করতে পারেনি বা আদায় করার চেষ্টা করেনি। এটা হচ্ছে পরিবহনাধীন চেক। এখন আসো বকেয়া চেক। বকেয়া চেক মানে আমি একটি চেক ইস্যু করছি প্রদেয় হিসাবকে বা প্রদেয় বিলকে বা অন্য কাউকে, আমি যখন চেক ইস্যু করি আমি নগদান বইয়ে ক্রেডিট করি। এখন যাকে আমি চেক দিছি সে যতক্ষণ পর্যন্ত আমার ব্যাংকে উপস্থিত হবে না বা চেকটি উপস্থাপন করবে না, ততক্ষণ পর্যন্ত আমার ব্যাংক কি আমার অ্যাকাউন্ট থেকে টাকা পরিশোধ করবে? এটি তো আমার অ্যাকাউন্ট থেকে কি টাকা পরিশোধ করবে? করবে না। তাহলে আমার অ্যাকাউন্ট থেকে যদি টাকা পরিশোধ না করে তাহলে পাস বই ডেবিট করবে না। পাস বইতে ডেবিট কখন হবে? যখন ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার পূর্বে চেকটা ব্যাংকে উপস্থাপিত হবে। যখনই চেকটা ব্যাংকে উপস্থাপিত হবে সঙ্গে সঙ্গে ব্যাংক ডেবিট করবে। চেকটা যদি উপস্থাপন না হয়, ব্যাংক তো জানে না আমি কাকে চেক দিছি। মূল বিষয়টা চিন্তা করো, আমি একজনকে চেক দিছি, ওই চেকটা যদি ওই ব্যক্তি আমার ব্যাংকে উপস্থাপন না করে, আমার ব্যাংক কি তাকে টাকা দিবে? আমার ব্যাংক তো স্বপ্নে দেখে নাই আমি কাকে চেক দিছি। মূল বিষয়টা হচ্ছে এটি। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণীতে ব্যাংকে উপস্থাপিত না হওয়া চেক মানে বকেয়া চেক, মানে হচ্ছে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তাহলে বকেয়া চেক মানে এখন কি করতে হবে? পাস বইয়ের জের থেকে বিয়োগ করতে হবে। মূল বিষয়টা কি? আমি নগদান বইয়ে বিয়োগ করছি, আমি বিয়োগ করিনি কোথায়? পাস বইয়ের জের থেকে। মূল বিষয়টা তাহলে দেখো ব্যাংকের জেরের সাথে বিয়োগ করতে হবে। আমি দেখবো কোথায়? এই যে অপশন আমার বি, এই দেখো আমার অপশন হচ্ছে বি। তাহলে আমার অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। ব্যাংক জের হতে বাদ দিতে হবে। কেন? কারণ ব্যাংকে এখন ডেবিট হবে। ব্যাংক ডেবিট মানে কি? দেখো বিয়োগ আমি লিখে রেখেছি আগে। নগদান বই ডেবিট মানে যোগ, ক্রেডিট মানে বিয়োগ। পাস বই ক্রেডিট মানে যোগ, ডেবিট মানে বিয়োগ। তাহলে আমি কি করে নিই? ডেবিট করে নিই, এখন ডেবিট করতে হবে। তারপরে পাস বইয়ের জেরের সাথে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আমার অ্যান্সার হচ্ছে বি। তাহলে একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা, দ্রুত একটু জানাও ক্লিয়ার কিনা। এটি বকেয়া চেক, আর বকেয়া চেক কি করতে হবে? পাস বইয়ের জের থেকে বিয়োগ করতে হবে। ডেবিট করা মানে বিয়োগ করা। এখানে কিন্তু কথার খেলা। যারা কথাগুলো বুঝতে পারবে তারাই হচ্ছে তোমার এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনে ফায়দা পাবে বা সুবিধা পাবে। এগুলো কিন্তু কথার খেলা। যে নগদান বইয়ে ডেবিট করা মানে যোগ করা, নগদান বইয়ে ক্রেডিট করা মানে বিয়োগ করা। নগদান বইয়ে যখন ডেবিট করতে হবে তারপরে নগদান বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। নগদান বইয়ে যখন ক্রেডিট করতে হবে অর্থাৎ নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ করতে হবে। আবার পাস বইয়ে যদি ক্রেডিট করতে হয় মানে পাস বইয়ের জেরের সাথে যোগ করতে হবে। পাস বইয়ে যদি ডেবিট করতে হয় পাস বইয়ের জেরের সাথে বিয়োগ করতে হবে। মূল বিষয়টা এটা। এখন যেটা করতে হবে সেটাই আমি নেব। স্যার 1 নং-এ 270 টাকা কম ক্রেডিট করা হয়েছে বা বিয়োগ করা। হ্যাঁ, তুমি
1 নম্বর রুবেল উদ্দিন তুমি প্রশ্ন করেছো যে 1 নম্বরে, আচ্ছা আমি এটা পরে আসতেছি রুবেল, আমি শেষ করে এটা আমি আবার আসতেছি, আমার মাথায় থাকবে 1 নম্বরটা, আমি আসবো এখন, সমস্যা নেই। তো একটু তুমি জানাও, তোমরা জানাও ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, এটি 10 নম্বর ক্লিয়ার কিনা, তোমরা একটু জানাও, সবাই জানাও, রেসপন্স করো সবাই, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, সবাই একটু জানাও। সম্পদ খান বলছো ক্লিয়ার, একটু তোমরা সবাই জানাও ক্লিয়ার কিনা, আমরা এখন 11তে চলে আসবো, তোমরা একটু সবাই জানাও ক্লিয়ার কিনা। হ্যাঁ মুবিন ক্লিয়ার, ধন্যবাদ সবাইকে। ওকে দীপাজন বাণিক ধন্যবাদ ক্লাসটি তোমার করার জন্য, তাহলে ক্লিয়ার স্যার, ওকে ধন্যবাদ। এখন আমরা চলে আসবো 11তে। ব্যাংক বিলকরণ বিবরণী প্রস্তুতের সময় বকেয়া চেক সুবিধা অর্থ যা করা হয় তা হলো, তাহলে আগে তোমাকে বিষয়গুলো বুঝতে হবে। পরিবহনাধীন চেক মানে কি, বকেয়া চেক মানে কি, ডেবিট মেমো মানে কি, ক্রেডিট মেমো মানে কি। যারা একটু কম বুঝতেছো তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, 11র আগেই খাওয়ার উত্তর দিয়েছো দীপাজন মানিক, ধন্যবাদ, আমি পরে আসতেছি এটি। তাহলে এখানে মূল বিষয়টা দেখো, প্রথমে পরিবহনাধীন চেক, তাহলে পরিবহনাধীন চেক মূল বিষয়টা দেখো, পরিবহনাধীন চেক। তাহলে আমাদের এখানে বেশি কিছু নেই, আমরা যদি এই জিনিসগুলো একটু মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের কাছে সহজ। পরিবহনাধীন চেক মানে কি, প্রতিষ্ঠান প্রাপ্য হিসাব, প্রাপ্য বিল বা অন্য কোনো মাধ্যম থেকে চেক পাইছে, চেক পেয়ে নগদান বইয়ে ডেবিট করছে, কিন্তু ব্যাংক বিবরণীতে ক্রেডিট করা হয়নি, এটা হচ্ছে পরিবহনাধীন চেক। যা করা হয়নি তাই এখন আমাকে করতে হবে। যদি থাকে পরিবহনাধীন চেক, তার মানে কি পাস বহির জেরের সাথে যোগ করতে হবে। তারপরে 2 বকেয়া চেক, বকেয়া চেক বেশি কিছু নাই, এখানে অল্প কিছু। এই জিনিসগুলো যদি আমরা একটু বোঝার চেষ্টা করি তাহলে আমাদের কাছে কিন্তু এমসিকিউ অর্থাৎ এইচএসসির জন্য এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয় এডমিশন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। বকেয়া চেক মানে কি, ইস্যুকৃত চেক, অর্থাৎ আমি কাউকে চেক ইস্যু করছি, ইস্যু করার সঙ্গে সঙ্গে কিন্তু নগদান দেখো ডেবিট করছি, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর্যন্ত যাকে চেকটা দিছি সে ওই চেকটা ব্যাংকে উপস্থাপন করে নাই, তাই পাস বইয়ে ডেবিট হয় নাই। তো কি হয় নাই, পাস বইয়ে ডেবিট হয়নি, ডেবিট হয়নি মানে কি বিয়োগ হয়নি, তাহলে যেটি হয়নি সেটি এখন করতে হবে। তাহলে বকেয়া আছে কি করতে হবে, পাস বইয়ের জেরের থেকে বিয়োগ করতে হবে, মূল বিষয়টা হচ্ছে এইটা। এখন হচ্ছে 3 ক্রেডিট মেমো, ক্রেডিট মেমো। ক্রেডিট মেমো মানে কি, ক্রেডিট মেমো মানে হচ্ছে সরাসরি আমার হয়ে ব্যাংক যেটা পাস বইয়ে ক্রেডিট করে, ক্রেডিট মেমো মানে পাস বইয়ে ক্রেডিট হইছে আমি জানি না, তাহলে পাস বইয়ে ক্রেডিট মানে কি নগদান বইয়ে ডেবিট করতে হবে, আমি কি করছি যেটা করিনি সেটা আমি এখন করব। তাহলে ক্রেডিট মেমো মানে কি নগদান বইয়ে জেরের সাথে যোগ করতে হবে, ডেবিট করা মানে যোগ করা, বিষয়গুলো দেখো খুবই ইজি। তারপর 4 আসো, তারপর ডেবিট মেমো, ডেবিট মেমো, ডেবিট মেমো মানে কি ব্যাংক সরাসরি আমার হয়ে অ্যাকাউন্ট থেকে যে টাকাটা হ্রাস করে সেটা হচ্ছে ডেবিট মেমো। তাহলে ব্যাংক ডেবিট করছে আমি ক্রেডিট করি নাই, আমি কি করিনি সেটা এখন করতে হবে, নগদান বইয়ে জেরের সাথে বিয়োগ করতে হবে। ক্রেডিট করি নাই মানে কি আমি বিয়োগ করিনি, এখন বিয়োগ করতে হবে। মূল বিষয়গুলো আসলে এগুলো, আমরা যদি এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি আমরা সুন্দরভাবে বুঝে বুঝে আমরা সৃজনশীল অঙ্কও করতে পারবো, এবং আমরা এমসিকিউ এবং বিশ্ববিদ্যালয়ের যে কোশ্চেনগুলো আছে এগুলো নিজে নিজে সলভ করতে পারবো। ওকে, তাহলে এখন আমরা এখানে দেখো মূল বিষয়টা কি, যে ব্যাংক বিলকরণ বিবরণী প্রস্তুতির সময় বকেয়া চেক, বকেয়া চেক মানে কি নগদান বইয়ে ক্রেডিট হয়েছে পাস বইয়ে ডেবিট হয়নি, পাস বইয়ে ডেবিট হয়নি মানে কি বিয়োগ হয়নি, তাহলে এখন কি করতে হবে পাস বইয়ের জেরের সাথে বিয়োগ করতে হবে। তার মানে দেখো আমাদের ব্যাংক বিবরণীতে প্রাপ্ত ব্যাংক জের থেকে বাদ করা হয়, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে বি, বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার করে একটু তোমরা জানাও, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু জানাও ক্লিয়ার কিনা, এটি তোমরা একটু জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু জানাও ক্লিয়ার কিনা, একটু তোমরা জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও, দ্রুত জানাও ক্লিয়ার, সম্ভব ক্লিয়ার, ওকে জানাও তোমরা দ্রুত। আমরা চলে আসবো পরের প্রশ্নে 12, এখন 12 চলে আসবো আমরা, একটু তোমরা দ্রুত রেসপন্স করো ক্লিয়ার কিনা, একটু তোমরা দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তুমি একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা। আর শেয়ারের অবস্থা কিন্তু খুবই খারাপ, মাত্র 10টি শেয়ার হয়েছে, এটি কিন্তু খুবই দুঃখজনক, আসলে এটি খুবই দুঃখজনক, মাত্র 10টি শেয়ার হয়েছে। ওকে, আমরা চলে আসবো 12 ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংকের বহির জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হয়। তাহলে দেখো ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক বহির জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হয়, তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করো। তাহলে এখানে বলছে
যে ব্যাংক বিবরণী প্রস্তুত করার সময় ব্যাংক বহির জের হতে, ব্যাংক বহির জের, ব্যাংক বহির মানে পাশ বহির জের হতে, তার মানে কোনটি বিয়োগ করতে হয়, ডেবিট দিকের আইটেমগুলো বিয়োগ করতে হয়। তাহলে এখানে বলছে ঋতু ক্লিয়ার, জান্নাতুল ফেরদৌস ক্লিয়ার, ওকে। তাহলে এখন কি বিয়োগ করতে হয় দেখো, ব্যাংকের সার্ভিস চার্জ। দেখেন যখন আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করবো, বিষয়টা বোঝার চেষ্টা করো, ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় ব্যাংক বইয়ের জের হতে নিম্নের কোনটি বিয়োগ করতে হয়, কথাটাকে তোমাকে বুঝতে হবে। যখন আমরা ব্যাংক বিবরণী প্রস্তুত করছি তখন কিন্তু বিয়োগ করছি ডেবিট মেমো, এইটি কিন্তু না, আমি বিয়োগ করছি ডেবিট মেমো। এখানে বলছে ব্যাংক, দেখো সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময়, তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় কোনটি বিয়োগ করতে হয়, এই যে বকেয়া চেক, বকেয়া চেক। বকেয়া চেক মানে কি, আমি কাউকে চেক ইস্যু করছি, করে আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, পাস বইয়ে ডেবিট করিনি, বিষয়টা বোঝার চেষ্টা করো ক্লিয়ারলি। বকেয়া চেক মানে কি, আমি যখনই কাউকে চেক ইস্যু করছি আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, কিন্তু যেহেতু যাকে চেক দিছি সে ব্যাংকে উপস্থাপন করেনি, তাই ব্যাংক পাস বইয়ে ডেবিট করেনি। ব্যাংক পাস বইয়ে ডেবিট করা মানে কি বুঝার চেষ্টা করো, পাস বইয়ের জের থেকে বিয়োগ করা। তাহলে আমার কোনটি অ্যান্সার সঠিক হবে, বকেয়া চেক সমূহ। কারণ ব্যাংক সার্ভিস চার্জ এটা আমরা ব্যাংক বিবরণীতে বিয়োগ করছি, টাকা নাই বলে ফেরত চেক সমূহ, এটি আমি ব্যাংকে কোনো কিছুই করব না। ট্রানজিটে জমা, ট্রানজিটে জমা তো আমি পাস বইয়ের সাথে যোগ করব, তাহলে আমি বিয়োগ করব কোনটি, বকেয়া চেক। তার মানে আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি, সঠিক অ্যান্সার হচ্ছে আমার বি। একটু জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, তাহলে আমার সঠিক অ্যান্সার হচ্ছে বি। একটু দ্রুত জানাও তোমরা ক্লিয়ার কিনা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে বি। দ্রুত জানাও, দ্রুত জানাও। আমরা চলে আসবো 13তে, ক্লিয়ার কিনা একটু তোমরা দ্রুত জানাও, ক্লিয়ার কিনা একটু দ্রুত জানাও, ক্লিয়ার কিনা দ্রুত জানাও, তুমি একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, একটু দ্রুত জানাও ক্লিয়ার কিনা, দ্রুত জানাও। এখন চলে আসবো 13তে, ব্যাংকে টাকা জমা দিলে ব্যাংক বিবরণীতে ক্রেডিট দেখানো হয় কেন। এই প্রশ্নটা সবাই একটু নিজেরাই অ্যান্সার দাও, যে আমরা যখন ব্যাংকে টাকা জমা দেই, ধরো আমি, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এই বৃত্তটা, আমি যখন আমার ব্যাংকে টাকা জমা দেই, এই ব্যাংক আমি মনে করে অ্যাকাউন্টে টাকা জমা দিলাম, আমার অ্যাকাউন্টে টাকা যোগ হলো, এখন পাস বইতে এটা ক্রেডিট দিকে কেন লেখা হয়, তোমরা একটু সবাই জানাও ক্রেডিট দিকে কেন লেখা হয়। তোমরা এখন বলছো সবাই ক্লিয়ার, ওকে সমস্যা নেই, সবার ক্লিয়ার। তাহলে তোমরা 13 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু নিজেরা জানাও, যে পাস আমরা যখন অ্যাকাউন্টে ব্যাংকে টাকা জমা দেই পাস বইতে কেন ক্রেডিট করা হয়, ব্যাংকের সম্পদ হ্রাস পাওয়ার জন্য, ব্যাংকের দায় বৃদ্ধি পাওয়ার জন্য, ব্যাংকের ব্যয় বৃদ্ধি পাওয়ার জন্য, না ব্যাংকের আয় বৃদ্ধি পাওয়ার জন্য, ABCD একটু দ্রুত জানাও। এ কেন হলো না, আসলে তুমি কোনটার কথা বলছো, তুমি বলতেছো কোনটার কথা, 12 কথা। এ কেন হলো না, আসলে এ কেন হলো না, কারণ এখানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময়। এ কেন হলো না আমি বলতেছি, এখানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকরণের সময় ব্যাংক বইয়ের জের হতে, বিষয়টা বুঝো। তাহলে ব্যাংক সমন্বয় বিবরণী, আমি যখন ব্যাংক বিবরণী প্রস্তুত করছি তখন ব্যাংক সার্ভিস চার্জ বিয়োগ করছি, এখন বলতেছে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করার সময় আমি ব্যাংক বইয়ের জের থেকে নিম্নের কোনটি বিয়োগ করব। যখন আমি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করব, তার মানে বকেয়া চেক। বকেয়া চেক মানে কি, ইস্যুকৃত চেক, আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, কিন্তু যাকে আমি চেক দিছি সে ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত পর্যন্ত ব্যাংকে চেকটা উপস্থাপন করে নাই, তাই আমার ব্যাংক ওই টাকাটা ডেবিট করতে পারে নাই। তাহলে আমার ব্যাংক যেটা ডেবিট করতে পারে নাই, ব্যাংক সমন্বয় বিবরণীতে এখন ডেবিট করব। আর ব্যাংক সার্ভিস চার্জ এটা তো ডেবিট মেমো, এটি তো ব্যাংক বিবরণীতে বিয়োগ হয়েছে, এটি কি আর ব্যাংক সমন্বয় বিবরণীতে বিয়োগ হবে, হবে না, এটি পার নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ হবে। এখানে বলছে ব্যাংক বইয়ের জের হতে বিয়োগ, বিষয়টা বোঝার চেষ্টা করো। ডেবিট মেমো কোথায় বিয়োগ করি, ডেবিট মেমো ব্যাংক বিবরণীতে আমি বিয়োগ করি, এখানে বলছে ব্যাংক সমন্বয় বিবরণী, তো ডেবিট মেমো ব্যাংক সমন্বয় বিবরণীতে নগদান বইয়ের জেরের সাথে বিয়োগ হবে, পাস বইয়ের জেরের সাথে না। তাহলে বকেয়া চেক আমি নগদান বইয়ে ক্রেডিট করছি, ব্যাংক বিবরণী প্রস্তুত সময়, ব্যাংক বিবরণী প্রস্তুত পর্যন্ত আমি পাস বই ডেবিট করি নাই, তাহলে এখন ডেবিট করতে হবে। তাহলে সবাই অ্যান্সার দিছো দায় এই কারণে, হ্যাঁ বি বি বি। সবাইকে ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। আর ঋতু তুমিও ক্লিয়ার কিনে একটু জানাও যে এ কেন হলো না। ঋতু তুমি প্রশ্ন করেছিলে এ কেন হলো না, একটু তুমি জানাও ক্লিয়ার কিনা। তাহলে ব্যাংকে টাকা জমা দিলে, অর্থাৎ ব্যাংক, এই বৃত্তটা আছে আমার ব্যাংক অ্যাকাউন্ট, এখানে আমি যখন টাকা জমা দিছি আমার অ্যাকাউন্ট তো বাড়ছে,
তাহলে পাস বহি কিসের দৃষ্টিকোণ থেকে তোমার পাস বহিতে ক্রেডিট করে? দায় বৃদ্ধি পাওয়ার দৃষ্টিকোণ থেকে। এখন আমি যদি তোমাকে বলি যে প্রতিষ্ঠান কিসের দৃষ্টিকোণ থেকে এই অ্যাকাউন্টে টাকা বাড়লে ডেবিট করে? সম্পদ বাড়ার কারণে। তাহলে প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে অ্যাকাউন্টে টাকা বাড়লে প্রতিষ্ঠানের সম্পদ বাড়ে, আর এই অ্যাকাউন্টে টাকা বাড়লে ব্যাংকের দৃষ্টিকোণ থেকে দায় বাড়ে। তাহলে আমাদের আজকে এই পর্যন্তই। তোমাদের ক্লাসটি কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানাও। আজকে আমরা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করলাম, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো আমরা সলভ করছি। আমরা আগামীকাল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে ব্যাংক সমন্বয় বিভিন্ন অধ্যায়ে, ইনশাল্লাহ এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। আমরা আগামীকাল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো সলভ করব। এবং একটু তোমরা জানাও ক্লাসটি তোমাদের কেমন লাগলো। আর একটা বিষয়, তোমরা কিন্তু তোমাদের ক্লাসটি বেশি বেশি শেয়ার করছো না, এটি খুবই দুঃখজনক। সম্পদ খান স্যার, খুব ভালো লাগছে, ধন্যবাদ তোমাকে। তাহলে আরেকজনের একটি প্রশ্ন ছিল, প্রশ্নটা ছিল হচ্ছে, আমি একটু জানাই, আরেকজনের একটা প্রশ্ন ছিল রুবেল উদ্দিনের, সেটা হচ্ছে এক নম্বর প্রশ্ন ছিল। আমি একে একটু চলে যাই, এই একে একটু প্রশ্ন ছিল, একটা আমি একটু রিপিট করতেছি। একে ছিল পাওনাদারকে দেওয়া, দেখো একটু বুঝার চেষ্টা করো, যার এটি প্রবলেম। স্যার অনেক ভালো লাগছে ক্লাস করতে, উম্মে হাবিবা, ধন্যবাদ তোমাকে। এক নম্বরে একজন প্রশ্ন করছিল, তার উদ্দেশ্যে আমি বলতেছি এখানে মূল বিষয়টা। দেখো পাওনাদারকে দেওয়া ৩৫২০ টাকার চেক, পাওনাদারকে আমি ৩৫২০ টাকার চেক দিছি, দিয়ে আমি যখন কাউকে চেক দেবো পাস বই কিন্তু ডেবিট করব, ব্যাংক ৩৫২০ টাকা ডেবিট করছে, কিন্তু নগদান বইয়ে ৩৫২০ টাকা ক্রেডিট না করে আমি ক্রেডিট করছি ৩২৫০ টাকা। তার মানে আমি নগদান বইয়ে কম বিয়োগ করছি কত? মূল বিষয়টা লক্ষ্য করো। তুমি যদি বেশি বিয়োগ করতা তাহলে তুমি এখন ডেবিট করতা, মানে যোগ করতা। মূল বিষয়টা এইটা, তুমি তো কম বিয়োগ করছো। কত টাকা কম বিয়োগ করছো? এটা ৩৫২০, ৩২৫০, মানে ২৭০ টাকা কম বিয়োগ করছো। তুমি যদি ২৭০ টাকা কম বিয়োগ করো, তাহলে তুমি নগদান বহি জের তুমি কি বেশি দেখাওনি? নগদান বই যে তুমি যদি এখন শুদ্ধ করতে চাও, তাহলে এখন তোমাকে কি করতে হবে? যে ২৭০ টাকা কম বিয়োগ করছিলা সেটা এখন বিয়োগ করতে হবে। এই জন্য আমরা একই অ্যান্সারটা নিয়েছিলাম যে নগদান বইয়ের জেরের সাথে আমরা ২৭০ টাকা বিয়োগ করব। আমাদের অ্যান্সারটি ছিল সি। যার সমস্যা ছিল ইনশাআল্লাহ তার আর কোনো সমস্যা থাকার কথা না। এটা মূল বিষয় আমি আবারও বলছি, আমরা একজনকে চেক দিছি, দিয়ে পাস বইয়ে সঠিকভাবে ক্রেডিট করছি ৩৫২০ টাকা, কিন্তু নগদান বইয়ে ৩৫০০ টাকা ক্রেডিট না করে, অর্থাৎ ৩৫২০ টাকা বিয়োগ না করে আমি ৩২৫০ টাকা বিয়োগ করছি। আমি কম বিয়োগ করছি কত? ২৭০ টাকা। আমি যত টাকা কম বিয়োগ করছি, আমি যদি শুদ্ধ করতে চাই তত টাকা আবারও বিয়োগ করতে হবে, তাহলে আমার শুদ্ধ হয়ে যাবে। কারণ ক্রেডিটে অর্থাৎ বিয়োগে কি হয়? যোগ হয়। আমি বিয়োগ করছি ৩২৫০ টাকা, আমার বিয়োগ করতে হইতো আরো ২৭০ টাকা, তাহলে তো মাইনাস হইতো ৩৫২০ টাকা। তামিম বলছো স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ তোমাকে তামিম। রিতু বলছো থ্যাংক ইউ স্যার, আপনার ক্লাসটা খুব ভালো লাগছে, তোমাকেও ধন্যবাদ। জান্নাতুল ফেরদৌস ভালো লাগছে, ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা আগামী কালকে যদি আমাদের অ্যাসাইনমেন্ট না দেয়, যদি অ্যাসাইনমেন্ট দেয় তাহলে আমরা অ্যাসাইনমেন্ট, কারণ অ্যাসাইনমেন্ট তোমাদের এবার রেওয়ামিল অধ্যায় থেকে দিবে, তাই আমি ওই অধ্যায়টা করছি না, রেওয়ামিল অধ্যায়টা সহজ। আমি অ্যাসাইনমেন্টের ওই রেওয়ামিল অধ্যায়টা আমি তোমাদের ক্লাস করাবো, তখন আমি রেওয়ামিল শুরু করবো। তাহলে আমরা আগামী দিন, অর্থাৎ কালকে তো না, বুধবারে দেখি আমি যদি সময় পাই কালকে ক্লাস করাতে পারি। আমরা আগামী দিন, আমরা তো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত কোশ্চেনগুলো সলভ করলাম, আমরা আগামী দিন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো এসেছিল আমরা সেগুলো সলভ করার চেষ্টা করবো। তাহলে এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার জন্য অবশ্যই দোয়া করবো। আল্লাহ হাফিজ।